এই লেকচারের আজকের ক্লাসে আমরা যে টপিকটা শিখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। আর এই আর্থিক বিবরণী টপিক থেকে আমরা হচ্ছে অলরেডি আর্থিক বিবরণী টপিকের উপর আমরা মোট 5টা ক্লাস করছি। আজকে হচ্ছে এই আর্থিক বিবরণী টপিকের একদম সর্বশেষ ক্লাস। আজকে হচ্ছে এই আর্থিক বিবরণী টপিকের উপর আমাদের ষষ্ঠ ক্লাস, 6টা ক্লাস হচ্ছে এই টপিকের উপর। তো একটা টপিকের উপরে 6টা ক্লাস, তার মানে ডেফিনেটলি এই টপিকটার গুরুত্বটা এটা আমরা সকলেই জানি, কারণ সৃজনশীল অংশে আপনাকে 2টা বাধ্যতামূলক প্রশ্নের অ্যান্সার এইখান থেকে করতেই হবে, যেটা হচ্ছে ক বিভাগ। ক বিভাগ আবশ্যিক অংশ, এখানে চয়েস করার কিছু নাই, বাদ দেওয়ার কিছু নাই, এটা আপনাকে পরীক্ষাতে উত্তর করাই লাগবে। এটা হচ্ছে আপনার বিয়ে করা বউয়ের মতো, যে আপনার পছন্দ হোক আর না হোক সংসার তার সাথে আপনাকে কন্টিনিউ করে যেতেই হবে। সো ক বিভাগ থেকে যেহেতু প্রশ্নের উত্তর করতেই হয়, সো এজন্যই এই টপিকটা আমরা হচ্ছে শুরুতেই স্টার্ট করার উদ্দেশ্য ছিল এইটাই, যাতে অ্যাটলিস্ট আমরা এই টপিক থেকে যে বাধ্যতামূলক 20 নাম্বার, এখান থেকে সর্বোচ্চ সংখ্যক নাম্বারটা যাতে আমরা সিকিউর করতে পারি, এই লক্ষ্যেই বা এই উদ্দেশ্যেই হচ্ছে এই টপিকটা আমি হচ্ছে একদম শুরুতেই স্টার্ট করে দিছি। তো যারা যারা ক্লাসে জয়েন করেছেন সবাই আমাকে জানাবেন যে ঠিকমতো শুনতে পাচ্ছি কি না, এবং আমাকে ঠিকমতো আপনারা দেখতে পাচ্ছেন কি না, একটু কষ্ট করে জানাবেন। এবং আপনাদের বন্ধুবান্ধব যারা একসাথে মিলে আপনারা ক্লাস করেন আমাদের এই পেইড ব্যাচের গ্রুপে, সম্ভব হলে তাদেরকে একটু মেনশন করে ডেকে নিয়ে আসেন। আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, একদম যথাসময়ে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করতে পারছি। সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাব এবং জানাবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না। খাতা কলমটা নিয়ে সবাই রেডি হয়ে যাই। আজকে আমাদের এই আর্থিক বিবরণী টপিকের শেষ ক্লাস। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। জি, হোমায়রা সিদ্দিকী, ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই চলে আসি, তাড়াতাড়ি সবাই চলে আসি, আমরা আমাদের পড়াশোনা স্টার্ট করতে চাই। আজকে আমরা শুরুতে জাস্ট 5টা এমসিকিউ সমাধান করব, খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো হচ্ছে এই 2025 সালের বোর্ড পরীক্ষাতে আসা প্রশ্ন। সেই 5টা কোশ্চেন একটু ব্যাখ্যা সহকারে আমরা সমাধান করব। তারপর আমরা 2টা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, যেটা আপনার টেস্ট পরীক্ষার জন্য কাজে লাগবে, অবশ্যই লাগবে, এবং ইনশাল্লাহ টেস্ট পরীক্ষার দিন সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ আপনি অ্যাটলিস্ট আজকের ক্লাসটার কথা অবশ্যই আপনি স্মরণ একবার হলেও করবেন। ওকে, আসেন। আমাদেরকে জানাইছেন কে? আরাফাত আলী, অল ওকে। মালিহা তাবাসসুম, ওকে ওকে, হ্যাঁ, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আরাফাত আলী, অল ওকে, গুড। আসেন শুরু করি ক্লাসের আলোচনা। যারা পরবর্তীতে হয়তোবা রেকর্ড ক্লাস দেখে নেবেন তারা এই অংশ থেকে স্টার্ট করেন, কারণ এর আগের জাস্ট 1 মিনিট বা 1.5 মিনিট সময়টা হচ্ছে সবাইকে ডেকে নিয়ে আসার কাজটা করলাম। আসেন শুরু করি আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 নাম্বার যে প্রশ্নটা দেখবেন দেওয়া আছে যে সমাপনী মজুত পণ্য নিয়ে কথা। এখানে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য দেওয়া আছে। সমাপনী মজুত পণ্য আমরা জানি এটা হচ্ছে একটা চলতি সম্পত্তি। সমাপনী মজুত পণ্য কোন ধরনের হিসাব? সমাপনী মজুত পণ্য হচ্ছে আমাদের একটা চলতি সম্পত্তি। এই চলতি সম্পত্তির ক্ষেত্রে আমরা হিসাব বিজ্ঞানে যেই নিয়মটা অনুসরণ করি, সেই অনুসরণ করা নিয়মটার নাম হচ্ছে স্যার রক্ষণশীলতার সীমাবদ্ধতা বা রক্ষণশীলতার বাধা। রক্ষণশীলতার সীমাবদ্ধতা বা রক্ষণশীলতার বাধা, এটা আমরা বলতে পারি। এটা আপনারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে হিসাব বিজ্ঞানের নীতিমালা যে টপিকটা আছে সেখানে আশা করি অলরেডি আপনারা রিভিশন দিয়ে ফেলছেন, এবং আমাদের রাকিব স্যার আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে ক্লাস নিচ্ছেন, উনি হচ্ছে অলরেডি নীতিমালা টপিকে আলোচনা করছেন। তাহলে চলতি সম্পত্তি মূল্যায়নের জন্য আমরা কি ব্যবহার করব? রক্ষণশীলতা। এবং রক্ষণশীলতার মধ্যে যে নিয়মটা ব্যবহার করা হয় সেই নিয়মটার নাম হচ্ছে স্যার এলসিএমআর। এলসিএমআর মানে কি? এলসিএমআর মানে হচ্ছে, এর এলাবোরেশনটা যদি আমরা একটু জানি, এলাবোরেশনটা হচ্ছে লোয়ার অফ কস্ট অর মার্কেট, লোয়ার অফ কস্ট অর মার্কেট রেট। এ হচ্ছে এলসিএমআর এর এলাবোরেশন। এল তারপর হচ্ছে সিএমআর, লোয়ার অফ কস্ট অর মার্কেট রেট, যেটার বাংলা যদি আমরা করি, যেটা অলরেডি সবাই আপনারা বলতে পারতেছেন যে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম
যেটা লোয়ার, যেটা কম, সেই কম মূল্যটাকে আমরা কি করব, হিসাবের বইতে লিপিবদ্ধ করব। তাহলে সেই নিয়ম অনুযায়ী আমাদের সমাপনী মজুদের বাজার মূল্য মার্কেট প্রাইস 90,000 এবং বলছে যার ক্রয় মূল্য হচ্ছে বাজার মূল্য অপেক্ষা 10,000 টাকা কম। তাহলে কে কম? ক্রয় মূল্যের পরিমাণ কম। কত টাকা কম? 10,000 টাকা কম। তাহলে সমাপনী মজুদ পণ্য হচ্ছে এই যে বাজার মূল্য 90,000 টাকা, তার চাইতে ক্রয় মূল্যের পরিমাণটা হচ্ছে স্যার 10,000 টাকা কম। যদি আপনি কমায় দেন 90 থেকে 10,000 টাকা যদি আপনি বাদ দেন, তাহলে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য কত? 80,000 টাকা। এবং যেহেতু এইটা কম, সো এইটাকে আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করব। কথা ক্লিয়ার? বাজার মূল্য, ক্রয় মূল্য কম, ক্রয় মূল্যটাকে লিপিবদ্ধ করব। ওকে। তারপর বলছে যে এই সমাপনী, উক্ত সমাপনী মজুদ পণ্যের মধ্যে 5,000 টাকার অব্যবহৃত মণিহারি, যেটা আপনি এখনো ব্যবহার করেন নাই, সেটা কি আছে? অন্তর্ভুক্ত আছে। তো এই অব্যবহৃত মণিহারি তো সমাপনী মজুদের অন্তর্ভুক্ত থাকা উচিত না। তো যেটা উচিত না সেটাকে আমরা কি করব? এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিব। তো আসেন, সমাপনী মজুদের যেটা ক্রয় মূল্য, এই 80,000 টাকা থেকে এই অব্যবহৃত মণিহারি যেই টাকাটা, সেটাকে কি করব? বাদ দিব। তাহলে অব্যবহৃত মণিহারির পরিমাণ হচ্ছে 5,000 টাকা। যদি এটা আপনি বাদ দেন, তাহলে সমাপনী মজুদ পণ্যের মূল্য হচ্ছে কত? 75,000 টাকা। আর্থিক বিবরণীতে সমাপনী মজুদের মূল্য কত টাকা দেখাতে হবে? দেখাতে হবে হচ্ছে এই 75,000 টাকা। কোথায় দেওয়া আছে উত্তর? অপশন নাম্বার ঘ। ঘ নাম্বার অপশনে উত্তর 75,000 টাকা। সানজিদা ইসলাম, ওয়ালাইকুম সালাম। ভুলে গেছিলেন নাকি ক্লাসের কথা? উত্তর কত হচ্ছে? 75,000 টাকা। সবাই একটু কমেন্টে জানাবেন বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা। ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম, কমটা নিচ্ছি, এবং কমের মধ্যে আবার কিছু অন্তর্ভুক্ত ছিল, সেটাকে বাদ দিয়ে দিলাম। তার টাকার পরিমাণ হচ্ছে কত স্যার? 75,000 টাকা। 75,000 টাকা হবে আমাদের কোয়েশ্চেনটার উত্তর। আশা করি ক্লিয়ার সবার কাছে। বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন, বুঝতে পারছি কিনা জানাবেন। এবং এই যেই আমরা কোয়েশ্চেনটা সমাধান করলাম, এটা চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাতে 2025-এর বোর্ড পরীক্ষায় আসা একটা প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন এটা। অলরেডি আমাদের উত্তর 75,000 টাকা। কিভাবে নির্ণীত হয়েছে ব্যাখ্যা আগে দিছি। আপনাদের বোঝার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে এখানে পরবর্তীতে নোট আকারে দেওয়া আছে। একটু পিডিএফ দেখে পড়লেই আশা করি আরও ভালো আমরা বুঝতে পারবো। আসেন পরবর্তী কোয়েশ্চেনে যেতে চাই। 1 নাম্বার কোয়েশ্চেন শেষ। তারপরে আসেন কোয়েশ্চেন নাম্বার 2। 2 নাম্বার যে প্রশ্ন, এটাও এই আর্থিক বিবরণী টপিকেরই প্রশ্ন, এবং এটাও চট্টগ্রাম বোর্ডের পরীক্ষায় আসা প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডের 2025-এর বোর্ড পরীক্ষার প্রশ্ন। এবং বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো ভ্যারি রিসেন্ট পরীক্ষাতে যেটা আসছে, সেইগুলোই বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার ক্ষেত্রে টিচাররা অবশ্যই পছন্দের তালিকায় রাখবে। এবং এই ধরনের প্রশ্ন আপনার টেস্ট পরীক্ষাতে আসাটা অস্বাভাবিক কিছু না। ওকে। মালিহা তাবাসসুম, স্যার আরেকবার একটু, স্যার আবার বলেন একটু প্লিজ। স্যার আবার বলবো কোনটা? আগেরটা? ঠিক আছে, আগেরটা একবার একটু বলে দিয়ে আসি, যারা এরপরেও আরও জয়েন করলেন, যেহেতু শুরু করছি অথবা অনেকে টাইমলি জয়েন করতে পারেন নাই। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি কথাটা। কোশ্চেনটা জাস্ট মনোযোগ দিয়ে পড়লেই আপনি বুঝবেন যে বাজার মূল্য বলছে কত? 90,000 টাকা। আর ক্রয় মূল্য হচ্ছে বাজার মূল্য অপেক্ষা কম, বাজার মূল্যের চাইতে কম। কত টাকা কম? 10,000 টাকা কম। তাহলে 90 থেকে 10,000 টাকা কমাই দিলে হচ্ছে কত? 80,000 টাকা। তাহলে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম, সেই কমটাকে আমি হিসাবভুক্ত করব। এবং এই সমাপনী মজুদের মধ্যে 5,000 টাকার অব্যবহৃত মণিহারি আছে। অব্যবহৃত মণিহারি এখান থেকে বাদ দিয়ে দিব। 5,000 টাকার অব্যবহৃত মণিহারি বাদ দিলে উত্তর হচ্ছে কত হয়? 75,000 টাকা। তাহলে আর্থিক বিবরণীতে সমাপনী মজুদের মূল্য হবে 75,000। ক্লিয়ার? পানির মতো বুঝছি। আচ্ছা আসেন পরবর্তী 2 নাম্বার কোয়েশ্চেন যেটা বলছিলাম আমরা। দেখেন 2 নাম্বার প্রশ্নটা সবাই একটু চেষ্টা করি, সবাই চেষ্টা করি কমেন্টে উত্তরটা দেওয়ার চেষ্টা করি। খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে কোয়েশ্চেনটা একবার পড়লেই আমরা আশা করি ভালো মতো বুঝতে পারবো। দেখেন 2 নাম্বার প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নে দেখেন লিখে দেওয়া আছে যে রেওয়া মিলে দেওয়া আছে কি বিজ্ঞাপন কত টাকা? বিজ্ঞাপনের পরিমাণ হচ্ছে 24,000 টাকা। রেওয়া মিলে বিজ্ঞাপনের পরিমাণ 24। আর এখানে সমন্বয়ে কিছু কথাবার্তা বলছে। কি সেটা? সমন্বয়ে বলছে যে বিনামূল্যে
পণ্য বিতরণ করা হয়েছে কত ৬,০০০ টাকা। এই যে বিনামূল্যে পণ্য বিতরণ, ফ্রি মাগনা আপনি পণ্য দিয়ে আসলেন। কোনো কোম্পানি তার উৎপাদিত পণ্য রাস্তার মধ্যে ফ্রি বিলায় না, দেয় কি উদ্দেশ্যে দেয়? বিজ্ঞাপনের উদ্দেশ্যে দেয়। তাহলে নতুন গঠিত হওয়া কোম্পানি তার পণ্যের প্রচারের জন্য, বাসের মধ্যে দেখা যায় যে শুধু কোম্পানির প্রচারের জন্য এই ব্রাশের দাম 50 টাকা, কোম্পানির প্রচারের জন্য দাম রাখে কত 20 টাকা বা 30 টাকা। এই যে সরাসরি যে মার্কেটিংটা করা হয়, বা যেটাকে আপনি মার্কেটিংয়ের ভাষায় ব্যক্তিক বিক্রয় বলতে পারেন, পার্সোনাল সেলিং, এই পার্সোনাল সেলিংয়ের উদ্দেশ্যটাই হচ্ছে কি স্যার? বিজ্ঞাপন করা। এখানে কম মূল্যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছে না, প্রোডাক্টের সাথে আপনাকে পরিচয় করাচ্ছে, যেটা বিজ্ঞাপনের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য বলা যেতে পারে। তাহলে বিজ্ঞাপনের পরিমাণ আছে কত 24, আর বিনামূল্যে যেটা দিলাম সেটাও বিজ্ঞাপনের জন্যই হবে। তাহলে ৬,০০০ টাকা যোগ করি, তাহলে 24 আর 6 মিলায় কত হয়? বিজ্ঞাপনের টাকা কত হচ্ছে? 30,০০০ টাকা। এই 30,০০০ টাকার মধ্যে, সেই 30,০০০ টাকার মধ্যে বলা হয়েছে যে মোট বিজ্ঞাপন, স্যার মোট বিজ্ঞাপন কত টাকা হচ্ছে? মোট বিজ্ঞাপনের পরিমাণ হচ্ছে 24 আর 6 যোগ করে কত হইল? 30,০০০। এই মোট বিজ্ঞাপনের 2/3 মানে হচ্ছে 3/2 অংশ। 2 প্রথমে, 2 বসবে উপরে, তৃতীয়াংশ 3 বসবে নিচে। 3/2 অংশ কি করতে হবে? বিলম্বিত করতে হবে। তাইলে বিলম্বিত হবে কত? 3/2। তাহলে মোট বিজ্ঞাপন ছিল 30, এখান থেকে আমরা বিলম্বিত, আমরা জানি সকলেই যে বিলম্বিত বিজ্ঞাপন কি করতে হয়? বিলম্বিত বিজ্ঞাপন এটাকে বিয়োগ করা লাগবে। কত ভাগ অংশ? 3/2 অংশ। কত টাকার? 30,০০০ টাকা। এই 30,০০০ টাকা এর 3/2 অংশ আপনি বিলম্বিত করবেন, অর্থাৎ আয় বিবরণী থেকে এই টাকাটা বাদ দিয়ে দেখাবেন। 30,০০০ টাকাকে 3 ভাগ করলে কত হয়? 10,০০০। আর যে 2 দিয়া গুণ করলে আসবে কত? 20,০০০ টাকা। তাইলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ হচ্ছে কত? 20,০০০। এই 20,০০০ টাকা বাদ দিয়ে আয় বিবরণীতে বিজ্ঞাপন খরচ দেখানো হবে কত? 10,০০০ টাকা। তাহলে যখন আপনি আয় বিবরণী বানাবেন, সেই আয় বিবরণীতে বিজ্ঞাপনের খরচ হবে কত? 10,০০০। আর এই যে বিলম্বিত যেই টাকাটা ছিল, এই বিলম্বিত বিজ্ঞাপনের টাকাটা আপনি কোথায় লিখবেন? বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটা যাবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। কি হিসেবে দেখাবেন এটা? এটাকে দেখাবেন আপনি চলতি সম্পত্তি না, ভুল লিখতে, এটা হচ্ছে অসমন্বিত ব্যয় হিসাবে দেখাতে হবে। এটা হবে অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়, অথবা এর পরিবর্তে চাইলে আপনি অলিক সম্পত্তি এই নামটা বলতে পারেন, অলিক সম্পত্তি বলতে পারি। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে এইটাকে অলিক সম্পত্তি হিসেবে দেখাবে, অসমন্বিত ব্যয়। আর আয় বিবরণীতে বিজ্ঞাপনের খরচ দেখাবে কত? 10,০০০ টাকা। এই হলো আলোচনা শেষ। এবার দেখি কোশ্চানে কি চাইছে। কোশ্চান না পড়েই ব্যাখ্যা বিশ্লেষণ করা শেষ আমাদের। দেখেন প্রশ্নে বের করতে বলছে, এক্ষেত্রে আর্থিক বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা দেখাতে হবে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন চাইছে, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত টাকা? বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ হচ্ছে 3/2 অংশ, মানে হচ্ছে 20,০০০ টাকা। 3/2 অংশ মানে 20,০০০ টাকা। উত্তর হবে হচ্ছে খ নাম্বার অপশন। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে দেখাবো কত আমরা? 20,০০০ টাকা। বাট এই কোশ্চানে যদি একটু প্যাচ দিয়ে দেই, প্যাচটা হচ্ছে এই, প্রশ্নে বিলম্বিত বিজ্ঞাপন না বলে যদি প্রশ্নে আপনাকে বের করতে বলা হতো যে এই ক্ষেত্রে আপনি বিজ্ঞাপন, শুধু বিজ্ঞাপন অথবা বিজ্ঞাপন খরচ হিসাবে কত টাকা দেখাবেন, বিজ্ঞাপন বা বিজ্ঞাপন খরচ, শুধু বিজ্ঞাপন বললেও আমরা বিজ্ঞাপন খরচকেই বুঝি, এটা একটা এক্সপেন্স। কোন ধরনের ব্যয়? এটা একটা পরিচালন ব্যয়, এটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত পরিচালন ব্যয়। এবং এই বিজ্ঞাপন খরচের টাকাকে কোথায় দেখাবো আমরা? আয় বিবরণীতে। কারণ আয় বিবরণীতে সকল প্রকারের আয় এবং হচ্ছে ব্যয় বা খরচের পরিমাণকে দেখানো হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় বিজ্ঞাপন খরচ কত হবে, স্যার বিজ্ঞাপন খরচ হবে কত? 10,০০০ টাকা। বিজ্ঞাপন খরচ বললে উত্তর হতো 10,০০০ টাকা। আর প্রশ্নে বিলম্বিত বিজ্ঞাপন বলার কারণে উত্তর হয়েছে 20,০০০ টাকা। এবার বলেন কে কে বুঝেন নাই? কে কে বুঝি নাই একটু কমেন্টে লিখে জানাই। কে কে বুঝি নাই একটু দ্রুত কমেন্টে লিখে জানাই, দ্রুত কমেন্টে লিখে জানাই কে কে বুঝতে পারি নাই।
আর যদি বুঝে থাকি সেটা একটু কষ্ট করে কমেন্টে লিখে জানাবো। যদি বুঝে থাকেন কোশ্চেনের উত্তরটা একটু কষ্ট করে টাইপ করেন। 2-এর উত্তর হচ্ছে খ, এটা টাইপ করলে বুঝবো যে আপনি কোশ্চেনটা বুঝতে পারছেন। আর যদি কিছুই না লেখেন তাহলে শুধু শুধু আমি পরিশ্রম করলাম। মানে এই বুড়া মানুষটাকে যদি আপনার মানে খাটাইতে মনে চায়, না হয় একটু পরিশ্রম করলাম আপনার জন্য। বলেন বুঝতে পারছি কিনা কোশ্চেনটা, কমেন্টে উত্তর লিখে জানাই। দেখেন একদম সুন্দর মতো ব্যাখ্যা সহকারে লিখে দেওয়া আছে। যে বিষয়টা আমি মানে হাতে কলমে লিখে আপনাকে বুঝাইছি সেটা আপনার পড়ার সুবিধার্থে সুন্দর মতো লিখে দেওয়া আছে। আশা করি এইটা খুব ভালো মতোই আমরা বুঝতে পারবো। ঠিক আছে স্যার? তাহলে আয় বিবরণীতে পরিচালন ব্যয় বিক্রয় সংক্রান্ত কত টাকা হবে বিজ্ঞাপন খরচ? বিজ্ঞাপন খরচ হবে কত টাকা? 10,000 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে চাইছে কি বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপনের উত্তর হবে হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা হবে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। স্যার ক্লিয়ার সবার কাছে? ওকে, আচ্ছা আসেন পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 3 নাম্বার প্রশ্ন, একদম বেসিক কনসেপ্ট থেকে আসা প্রশ্ন, একদম বাছাই করা প্রশ্ন, যেগুলো একদম টু দ্য পয়েন্টে আপনার আর্থিক বিবরণীগুলো করতে সুবিধা মানে আপনাকে যোগাবে আশা করি। এবং এই রকমের সমন্বয়গুলো পরীক্ষা আপনার আর্থিক বিবরণ টপিকের মধ্যে আসবে। আপনি একটু পরে যখন অঙ্ক করবেন এই টাইপের সমন্বয় আপনি দেখতে পাবেন। আসেন পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 3 নাম্বার প্রশ্নে বলছে যে প্রারম্ভিক মজুত পণ্য যদি আমরা বেশি দেখাই, প্রারম্ভিক মজুত পণ্যের টাকা যত, ধরলাম 50,000 টাকা, 50,000 টাকার জায়গায় আপনি যদি 60,000 টাকা দেখান, প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ যদি বেশি দেখানো হয় তাহলে আর্থিক বিবরণীতে এইটার কি রকমের প্রভাব পড়বে? বরিশাল বোর্ডের প্রশ্ন 2025-এর। দেখি এই কোশ্চেনের উত্তর পারি কিনা আমরা, একটু চেষ্টা করে দেখেন। প্রারম্ভিক সম্পদ বেশি দেখাইলে সম্পত্তি বৃদ্ধি পাবে, তারপরে হচ্ছে নিট ক্রয় বৃদ্ধি পাবে, তারপরে নিট আয় বৃদ্ধি পাবে, আর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পাবে। প্রারম্ভিক মজুত পণ্য বেশি, তো আর কোনটা বেশি দেখাবে? বৃদ্ধি বা বেশি দেখাবে কোনটা? দেখেন কমেন্টে উত্তর লেখার চেষ্টা করি এবং 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 লিখেন উত্তর। আমি হচ্ছে এটার সমাধানটা আপনাকে দেখাই দিচ্ছি। কমেন্টে উত্তর লেখা শেষ হয়ে থাকলে দেখেন এটা সুন্দর মতো একটা অঙ্ক করে সমাধান আমি লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণকে আমরা কি করি? আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় শুরুতেই আপনি প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ লেখেন। প্রারম্ভিক মজুত পণ্য ধরলাম 10,000 টাকা, বেশি দেখানোর কথা, তো প্রারম্ভিক মজুত পণ্য ধরেন আমরা 5,000 টাকা বেশি দেখাইলাম, তাহলে কত হইল? 15,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কি করলাম? আমরা বৃদ্ধি করলাম, মানে বেশি করে দেখালাম। এর প্রভাবটা কি হবে খেয়াল করে দেখেন। প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয়কে যোগ করতে হয়। প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ করলে আসে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সেখান থেকে সমাপনী মজুদ বাদ দিলে আসে কি? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই প্রারম্ভিক মজুদ পণ্যের কাজটা হচ্ছে কি? প্রারম্ভিক মজুদ পণ্যের কাজ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণে সহায়তা করা, যোগ বিয়োগে সহায়তা করে। এখন আপনি যদি 10,000 টাকার জায়গায় 15,000 টাকা দেখান তাহলে হিসাবটা কি হচ্ছে? আর বাকি সব সেম রাখলাম, 10-এর জায়গায় 15 হয়েছে, 25-এর জায়গায় 25 ঠিকই আছে, 15 আর 25 মিলে এখানে কত হচ্ছে? 40। এবার 40 থেকে এই সমাপনী মজুদ 15, এখানেও 15, 40 থেকে 15 বাদ দিলে হয় কত? 25,000 টাকা। আর এখানে যখন আপনি সঠিক লিখছিলেন টাকার পরিমাণটা, সঠিক যখন লেখেন এখানে রেজাল্ট কত? 20,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ যখন আপনি বেশি দেখাচ্ছেন, প্রারম্ভিক মজুদ পণ্য যখন বেশি দেখানো হয় তখন বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকার জায়গায় কত হচ্ছে? 5,000 টাকা হয়ে যাচ্ছে। তার মানে কি 25,000 টাকা বেশি হয়ে যাচ্ছে। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ বেশি হলে অটোমেটিক বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণও স্যার কী হয়? বৃদ্ধি পায়। আর এই বিক্রিত পণ্যের ব্যয় যখন বাড়বে মোট লাভের পরিমাণটা কি হবে? হ্রাস পাবে। মোট লাভের পরিমাণ হচ্ছে হ্রাস পাবে। এখন এখান থেকে আপনি যদি এইটা ভালো মতো মনে রাখতে পারেন যে প্রারম্ভিক মজুদ পণ্য এর সাথে বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় সমমুখী সম্পর্ক। কারণ এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণের ক্ষেত্রে প্রারম্ভিক মজুদের টাকা কি করা হয়? যোগ। আর সমাপনী মজুদের টাকা কি করা হয় স্যার? বিয়োগ করা হয় বা বাদ দেওয়া হয়। তাহলে প্রারম্ভিক মজুদের সাথে যেই সম্পর্ক,
সমাপনী মজুদের সাথে হবে হচ্ছে উল্টা সম্পর্ক। একটু পরবর্তী প্রশ্নে আমরা এটা দেখতে পারবো। আচ্ছা, খেয়াল করে দেখেন, প্রারম্ভিক মজুদ পণ্য বাড়লে বিক্রিত পণ্যের ব্যয় বাড়বে এবং ব্যয় বাড়লে মোট লাভের পরিমাণ হ্রাস পাবে। আমাদের এখানে যে প্রশ্ন দেওয়া ছিল সেটা অনুযায়ী আমাদের উত্তর কি হয়, বিক্রিত পণ্যের ব্যয় কি হবে স্যার, বৃদ্ধি পাবে। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য বেশি দেখালে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কি হবে, বেশি হবে বা বৃদ্ধি পাবে। ওকে স্যার, এসএসসি 3.78 পয়েন্ট আছে, এখন কি আমি ঢাকা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো? এই কমেন্ট লিখছেন হচ্ছে রাকিব হোসেন। আচ্ছা স্যার, এসএসসিতে 3.78 যদি আপনার জিপিএ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার জন্য আপনার এসএসসি এবং এইচএসসি এই দুইটার জিপিএ মিলিয়ে টোটাল গ্রেড পয়েন্ট হইতে হবে হচ্ছে 7.5, 7.5 লাগবে। আপনার অলরেডি আছে কত, আপনার অলরেডি আছে হচ্ছে 3.78। তার মানে যদি আপনি ইন্টারমিডিয়েটে একদম A+ পাওয়ার দরকার নাই, আপনি যদি একটা মোটামুটি 4 জিপিএ নিয়ে আসতে পারেন, জিপিএ 4, মনে হয় আপনি যদি বেশি এক্সপেক্ট করেন। স্যার A+ না পাইলেও মোটামুটি 4.5 বা 4.6 এ তো পাওয়া সম্ভব। যদি আপনি মোটামুটি একটা পরীক্ষা দিয়ে 4 বা 4.5 এরকমের যদি জিপিএ সিকিউর করতে পারেন, তাহলে আপনি অবশ্যই কি করতে পারবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি ক্লিয়ার। ইমতিয়াজ সোহান, স্যার এটা কি পেইড ব্যাচের ক্লাস? জি স্যার, এটা পেইড ব্যাচেরই ক্লাস হচ্ছে। মিশন A+ ফর এইচএসসি 27 এবং হচ্ছে এইচএসসি কামব্যাক 2.0 ফাইনাল রিভিশন এইচএসসি 26-এর জন্য। এইচএসসি 27-দের জন্য এই ক্লাসটা খুব একটা উপযোগী না আপাতত, বাট এইচএসসি 27 ব্যাচেরও কিন্তু আর্থিক বিবরণী টপিক আছে, অধ্যায় নাম্বার 9। সো এখানে যদি আপনি আগে থেকে এই পড়াগুলো একটু বুঝে রাখতে পারেন, তাহলে আপনার জন্য সেকেন্ড ইয়ারে উঠলে বা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার শুরু করলে বুঝতে আশা করি সুবিধা হবে। আশা করি ক্লিয়ার। বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন হচ্ছে খরচ, আর বিজ্ঞাপন অবলোপন, অবলোপন অথবা বিলম্বিত বিজ্ঞাপন দুটা এক জিনিস না। বিজ্ঞাপন হচ্ছে ব্যয় বা খরচ, যেটা আপনি আয় বিবরণী দেখাবেন, আর বিলম্বিত বিজ্ঞাপন বা বিজ্ঞাপনের অবলোপন এটা হচ্ছে একটা অলিক সম্পত্তি বা কাল্পনিক বা ভুয়া সম্পত্তি, যেটা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে অসমন্বিত ব্যয় বা অলিক সম্পত্তি হিসেবে। সম্পত্তি হিসাবের একদম সবার লাস্টে সম্পত্তিগুলো যখন আপনি দেখান, চলতি সম্পত্তি, তারপর হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পত্তি, সবার লাস্টে দেখাতে হবে আপনার অসমন্বিত ব্যয় বা অলিক সম্পত্তিকে, যেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। আশা করি ক্লিয়ার। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য বেশি হলে স্যার বিক্রিত পণ্যের ব্যয় কী হবে, বেশি হবে। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন সেম নিয়মের আরও একটা প্রশ্ন। এখানে প্রশ্নটা করা হয়েছে হচ্ছে সমাপনী মজুদ পণ্য থেকে। সমাপনী মজুদ পণ্য, খেয়াল করেন, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ এখানে কি হচ্ছে, বেশি দেখাচ্ছেন। সমাপনী মজুদ পণ্য হচ্ছে বেশি দেখানো হয়। আগের কোশ্চেনটা ছিল প্রারম্ভিক মজুদ পণ্য বেশি, আর এই কোশ্চেনটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য বেশি। এবং এইটাও বরিশাল বোর্ডের প্রশ্ন। গত বছরের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে মাশাল্লাহ কোনো বোর্ডই কাউকে বাস দিতে বাকি রাখে নাই। কুমিল্লা বোর্ডের এমসিকিউ প্রশ্ন সমাধান করলে পুরা আপনার মাথার খুলি উড়ে যাওয়ার কথা। বরিশাল বোর্ডও এমসিকিউতে ভালো ভালো প্রশ্ন করছে। সবচাইতে টাফ কোশ্চেন যদি বলি, গত বছরের ময়মনসিংহ বোর্ডের 2025-এর সেকেন্ড পেপারের এমসিকিউ কোশ্চেনটা কেউ একটু পড়ে দেখেন যদি কারো কালেকশানে থাকে। এখন তো টেস্ট পেপার বেরোয় না, হয়তো আপনারা পাওয়ার কথা না। যদি সম্ভব হয় কারো কাছ থেকে, বড় ভাই বোনদের কাছ থেকে কালেকশান করতে পারেন। ময়মনসিংহ বোর্ড এইচএসসি 25-এর কোশ্চেন, বরিশাল 25-এর প্রশ্ন, এমসিকিউ বেশ টাফ ছিল প্রশ্ন। ওকে আসেন দেখেন, সমাপনী মজুদ পণ্য যদি বেশি হয়, স্যার সমাপনী মজুদ পণ্যের সাথে এই যে বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয়, এটার সম্পর্কটা হবে হচ্ছে বিপরীত সম্পর্ক, উল্টা সম্পর্ক, বিপরীত সম্পর্ক। সমাপনী মজুদ পণ্য বেশি হলে বিক্রিত পণ্যের ব্যয় হবে হচ্ছে কম, আর বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ যদি স্যার কম হয়,
তাহলে মোট মুনাফা বা লাভের পরিমাণ কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি হবে? কম, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে হ্রাস পাবে আর মুনাফা বা লাভের পরিমাণটা হচ্ছে বৃদ্ধি পাবে। এটার সাথে নিট ক্রয়ের কোনো সম্পর্ক নাই। আপনি ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বার্তা বা ক্রয়ের সাথে যাবতীয় সমন্বয়গুলো সব যোগ বিয়োগ করলে আপনি নিট ক্রয় পান, বাট নিট ক্রয়ের সাথে সমাপনী মজুদের কোনো সম্পর্ক নাই। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কী হবে? কম, আর যার ফলে মোট লাভের পরিমাণ বৃদ্ধি। 1 আর হচ্ছে 3, এই দুইটা সঠিক উত্তর। 1 আর 3 দেওয়া আছে গ নাম্বার অপশনে। গ নাম্বার অপশনে দেখেন বুঝছি কিনা, বুঝতে পারছি কিনা এই কোশ্চেনটা। এবং এই কোশ্চেনটার সুন্দর একটা ব্যাখ্যা বুঝার সুবিধার্থে এখানে পিডিএফের মধ্যে অলরেডি অ্যাড করে দেওয়া আছে, ঠিক অ্যাজ ইট ইজ আগের কোশ্চেনটার মতো। আগের কোশ্চেনটার মতো এখানেও আমরা একটু কম বেশি কোনটা সেটা করে দেখাইছি। খেয়াল করে দেখেন, এখানে সমাপনী মজুদ পণ্য কত? 15,000। প্রশ্নে ছিল সমাপনী মজুদ পণ্য বৃদ্ধি। 15,000 টাকার জায়গায় আমি এখানে 20,000 টাকা করছি, তার মানে সমাপনী মজুদ পণ্য বৃদ্ধি পাইছে। যার ফলে এই যে বিক্রিত পণ্যের ব্যয় সঠিকভাবে কত হয়? 20। এখানে যখন আমরা সমাপনী মজুদ পণ্যের পরিমাণটাকে কি করছি? বেশি করে দিছি। সমাপনী মজুদ পণ্য বেশি করার ফলে বিক্রিত পণ্যের ব্যয় 20 থেকে কি হয়েছে? 15,000 হয়েছে, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পাইছে এবং ব্যয়ের পরিমাণ হ্রাস পেলে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। এখানে লাভের পরিমাণ কত? 30,000 টাকা। আর এখানে দেখেন লাভের পরিমাণ কত হচ্ছে? 35,000 টাকা। আশা করি ক্লিয়ার। সো এইভাবে যদি আমরা একটু বুঝে শুনে পড়তে পারি তাহলে আমাদের আর্থিক বিবরণী প্রশ্নগুলো যেমন আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, বেসিক স্টেপগুলো, পাশাপাশি এমসিকিউগুলো সমাধান হয়ে যাচ্ছে। এবং কঠিন কঠিন এমসিকিউগুলো এইভাবে একটু বুঝে বুঝে প্র্যাকটিস করা উচিত। ইমতিয়াজ সোহান স্যার পড়ার একটা বেস্ট উপায় দেন না? দিচ্ছি, পড়ার একটা বেস্ট উপায় দিচ্ছি। ইমতিয়াজ সোহান, আপনি জাস্ট আপনার কলেজের নামটা একটু কষ্ট করে লেখেন। কলেজের নাম ইমতিয়াজ সোহান, কোন কলেজের স্টুডেন্ট আপনি সেইটা একটু লেখেন। পাশে আপনার এসএসসি মেট্রিকের জিপিএটা একটু ব্র্যাকেট দিয়ে লিখে দেন। এসএসসির জিপিএটা একটু ব্র্যাকেট দিয়ে লিখে দেন। আর যাদের আরও এই পড়া শর্টকাটে মনে রাখার জন্য পড়াশোনা করার বেস্ট উপায় বা পরীক্ষার রুটিন, মানে পড়ার রুটিন কি হবে স্যার, কিভাবে পড়ব, কিভাবে পড়লে আমাদের পড়া বেশি মনে থাকবে, যাদের মনে এই রকমের প্রশ্নগুলো আছে তারা জাস্ট কলেজের নাম আর পাশে ব্র্যাকেটে আপনার এসএসসির মেট্রিকের জিপিএটা লেখেন। তারপরে আমি সবাইকে এটা দেখে আপনাদেরকে বুদ্ধি বা উপায় ইনশাল্লাহ দিচ্ছি। আর এই বুদ্ধি দেওয়ার আগে এই 5 নাম্বার কোশ্চেনটা একটু সমাধান করে নেই। আমাদের এমসিকিউর একদম শেষ কোশ্চেন, এমসিকিউর শেষ কোশ্চেন। এমসিকিউটা শেষ করেই আমরা সরাসরি চলে যাব আমাদের সৃজনশীল প্রশ্নে। সৃজনশীল প্রশ্ন শুরু করার আগে 2 মিনিটের মধ্যে সুন্দর একটা উপায় দিব আপনাকে। ওকে, ইমতিয়াজ সোহান, হাটহাজারী সরকারি কলেজ, জিপি হচ্ছে 4.11। ওকে, ভেরি গুড। মনে হয় আপনি ইন্টারমিডিয়েটে তো হচ্ছে কমার্সে আছেন, এসএসসিতেও আশা করি কমার্সের স্টুডেন্ট ছিলেন, তাই তো? ধরে নিচ্ছি আমি ঠিক বলছি কিনা সেটা একটু লিখেন। ওকে, আসেন 5 নাম্বার কোশ্চেনের সমাধান করি। নিচের কোনটি পরিচালন আয়? সাধারণত ম্যাক্সিমাম জায়গাতে পরিচালন ব্যয় থেকে প্রশ্ন হয়, এখানে প্রশ্নটা করছে পরিচালন আয় থেকে, এবং কোশ্চেন করছে হচ্ছে সিলেট বোর্ড, যাদের হেড অফিস হচ্ছে লন্ডনে। সিলেটের ম্যাক্সিমাম লোকজন থাকে হচ্ছে লন্ডনে, তো সিলেট বোর্ড মানে হচ্ছে লন্ডন বোর্ড বলা যেতে পারে। আচ্ছা দেখেন, পরিচালনের আয় কোনটা? পরিচালন আয় ব্যবসায় প্রতিষ্ঠান যেই কাজকর্মটা নিয়মিত করে যার ফলে যে আয়টা অর্জিত হয় সেটা পরিচালন আয়। এবং এই আয় অর্জন করতে বা পরিচালন আয় অর্জন করতে নিয়মিত যেই ব্যয়গুলো প্রতিনিয়ত সংগঠিত হয় সেগুলোকে পরিচালন ব্যয় বলে, যেগুলো খুব নর্মাল একটা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য। আর যে সমস্ত আয় এবং যে সমস্ত ব্যয়গুলো প্রতিনিয়ত ঘটে না, মাঝে মধ্যে ঘটে, যেমন আপনার বাড়িতে প্রতিদিন তো মেহমান আসে না, মাঝে মধ্যে আসে, তাহলে যারা মেহমান তারা হচ্ছে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়। এবং বাসায় আপনারা যারা থাকেন তারা সবাই কি, তারা হচ্ছে কি স্বাভাবিক লাইফ লিড করতেছেন, সেগুলো হচ্ছে পরিচালন আয় এবং পরিচালন ব্যয়। তাহলে পরিচালন আয় এবং পরিচালন ব্যয়ের বেসিক পার্থক্যের জায়গাটা হচ্ছে ব্যয়টা সংগঠিত হওয়ার ধরন। যদি প্রতিনিয়ত ঘটে তাহলে হচ্ছে পরিচালনের মধ্যে আসবে, মাঝে মধ্যে ঘটলে অপরিচালনের মধ্যে যাবে। আশা করি ক্লিয়ার। ওকে, আরও কিছু লোকজন তাদের নাম ধাম লিখছেন। আরাফাত আলী,
নুরুন্নাহার কলেজ 3.23, মাদারীপুর গভর্নমেন্ট কলেজ এসএসসি 3.39, এসবি সাহেব। আর কেউ? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার করে আপনাদেরকে পরামর্শটা দিচ্ছি। পরিচালন আয়, খেয়াল করেন, কলকবজা স্থায়ী সম্পত্তি, এটা আপনি বিক্রয় করছেন, বিক্রয় করলে টাকা পাওয়া যাবে, তো টাকা পাইলে কি আপনার সবগুলো আয় হয়? সবগুলো আয় না। দেখেন, কলকবজা কি আপনি ডেইলি বিক্রি করেন? আপনার বাসার যে ভাঙাড়িগুলো থাকে, খাতা কাগজ কলম জমে গেলে আমরা কাগজ বিক্রেতার কাছে যেমন বিক্রি করি, তো এই বিক্রয়টাকে আপনি প্রতিদিন করেন, মাঝে মধ্যে করেন। তাহলে কলকবজা বিক্রয় করলে যে আয়টা হবে এটা মাঝে মধ্যে হবে, সো এটা পরিচালন আয় হবে না। এটা কি হবে স্যার? এটা হবে হচ্ছে অপরিচালন আয়। তাহলে কলকবজা বিক্রয়টা হবে অপরিচালন আয়। সেম কথা শিক্ষানবিশ সেলামি, এটাও অপরিচালন আয়ের মধ্যে আসবে। তারপর হচ্ছে বিনিয়োগের সুদ, এইটাও অপরিচালন আয়ের মধ্যে আসবে। এই তিনটা জিনিস প্রতিনিয়ত ঘটে না, নিয়মিত যেটা ঘটে সেটা হচ্ছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়ের মাধ্যমে, অথবা যদি সেবাদানকারী প্রতিষ্ঠান হয় তারা হচ্ছে সেবা প্রদানের মাধ্যমে যে আয়টা অর্জন করে, পণ্য বিক্রয় অথবা সেবা আয়, এর মাধ্যমে যে আয়টা অর্জিত হবে সেটাকে আপনি বলবেন হচ্ছে পরিচালন আয়। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে কলকবজা বিক্রয়, সেলামি, বিনিয়োগের সুদ, এগুলো কি হবে স্যার? অপরিচালন আয়ের মধ্যে আসবে। অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আপনার আয় বিবরণী করতে গিয়ে মোটেও ঝামেলা হবে না। আয় বিবরণীতে আমরা আটকে যাই, ঝামেলায় পড়ি, অপরিচালন আয় কোনটা আর অপরিচালন ব্যয় কোনটা, এগুলো চিনতে গিয়ে ঝামেলায় পড়ে যাই। যেমন অনেকে বিনিয়োগের সুদ ঝামেলা করে, বিনিয়োগের সুদকে পরিচালন আয়ের মধ্যে ঢুকায় দেয়, এটা ভুল। বিনিয়োগের সুদ হচ্ছে অপরিচালন আয়। ঠিক তেমনি ঋণপত্রের সুদ, এটা কি? অপরিচালন ব্যয়। ব্যাংক জমাতিরিক্তের সুদ, বন্ধকি ঋণের সুদ। তারপর হচ্ছে স্যার শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা এক জিনিস, শিক্ষানবিশ সেলামি অন্য জিনিস। ভাতা মানে অ্যালাউয়েন্স, যেটা আপনি প্রদান করেন সেটা হচ্ছে ব্যয় বা খরচ। সেলামি যেটা আপনি গ্রহণ করেন, উপঢৌকন টাইপের বিষয়। শিক্ষানবিশ সেলামি আপনি গ্রহণ করছেন, আপনি পাচ্ছেন, সো এটা আপনার জন্য কি? অপরিচালন আয় হিসেবে গণ্য হবে। কোনো অনাদায়ী পাওনা বা কুরিন এর অর্থ যদি আদায় হয়, কুরিনের অর্থ যদি আদায় হয়, কুরিনের টাকা যদি পাওয়া যায়, টাকা যদি পাওয়া যায় সেটা হবে হচ্ছে অপরিচালন আয়। তারপর হচ্ছে প্রাপ্ত বাট্টা, তারপরে কমিশনের প্রাপ্তি, শেয়ার হস্তান্তর ফি, এই সবগুলা হবে হচ্ছে আপনার অপরিচালন আয়। ব্যাংকে জমার সুদ, আপনি যদি কোনো ঋণ প্রদান করেন সেটার সুদ, এই সবগুলো হবে হচ্ছে অপরিচালন আয়। আর এগুলো হচ্ছে অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়ের মধ্যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, অগ্নি বিনষ্ট পণ্যের ক্ষতি। অগ্নি বিনষ্ট পণ্য সমাপনী মজুত পণ্যের মধ্যে যেটা অন্তর্ভুক্ত থাকে, বীমা কোম্পানি যেটার জন্য ক্ষতিপূরণ দেয়, ক্ষতিপূরণ দেওয়ার পরেও যেটা আপনার অ্যাকচুয়াল লস, অগ্নি বিনষ্ট পণ্য, সেটাকে দেখাইতে হবে কোথায়? অপরিচালন ব্যয়ের মধ্যে। সো আমার স্লাইডে যেই নাম কয়টা দেওয়া আছে স্যার, এই নামের বাইরে আলহামদুলিল্লাহ এই নামের বাইরে আর নাই। আপনার বাংলাদেশের যে কোনো বোর্ডের প্রশ্ন আপনি খুলে দেখেন, যে কোনো কলেজের প্রশ্ন আপনি খুলে দেখেন, অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয়ের মধ্যে এই নামের বাইরে আশা করি নাই। এই কয়টা নাম একটু একবার দুইবার রিডিং পড়েন, তাইলে আপনার মস্তিষ্কে গেঁথে যাবে, আর আয় বিবরণী করতে গিয়ে ঝামেলায় পড়বেন না। আশা করি ক্লিয়ার। আসেন আমাদের এমসিকিউ করা শেষ। এবার আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সৃজনশীল প্রশ্ন খেয়াল করে দেখেন, আপনার সামনে সৃজনশীল প্রশ্ন চলে আসছে। প্রশ্ন নাম্বার 1, আজকের ক্লাসে আমরা যে কোশ্চেন সমাধান করব, কোশ্চেন নাম্বার 1, সৃজনশীল প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1 নাম্বার প্রশ্ন। একটু প্রশ্নটার দিকে একটু মনোযোগ সহকারে দেখেন, লেখাগুলো স্পষ্ট পড়তে পারছেন কিনা সেটা আমাকে একটু জানাবেন। সাইজে ছোট ছোট লেখা, কারণ অঙ্ক করানোর জন্য আমার জায়গা লাগবে। লেখাগুলো আশা করি পড়তে পারার কথা, আমাকে জানান ঠিকমতো দেখতেছেন কিনা। আচ্ছা, তার আগে অঙ্কটা শুরু করার আগে একটু আপনাদেরকে পরামর্শ দিতে চাই। শরীয়তপুর সরকারি কলেজের একজন 3.56, তারপর হচ্ছে পঞ্চগড়ের একজন কি যেন মকবুল রহমান সরকারি কলেজ, তারপরে হচ্ছে গৌরনদী কলেজ কিশোরগঞ্জে। আচ্ছা ফাইন, আপনারা যারা আপনাদের কলেজের নামগুলো লিখছেন
এবং আপনারা হচ্ছে যারা হচ্ছে পড়াশোনা রুটিন জানতে চাইছেন তাদের সবার উদ্দেশ্যে সমাধান একটাই স্যার। সেটা কি? সেটা হচ্ছে কখনোই দয়া করে শর্টকাটের পিছনে ছুটবেন না। যেমন আমি আপনাদেরকে জাস্ট একটা টোপ দিছি। টোপটা কি? যে আপনার কলেজের নাম লেখেন আর হচ্ছে এসএসসির জিপিএটা লেখেন, লিখে আমাকে জানাইলে আমি আপনাকে রুটিন জানাই দিব, পড়াশোনা করার টেকনিক বলে দিব, মানে যেটা আপনি অ্যাচিভ করতে চান, যে একটা ভালো রেজাল্ট করতে চাই, কিন্তু পরিশ্রমটা আমি কম করতে চাই, এই শর্টকাটের পিছনে দয়া করে দৌড়াবেন না। আমি যদি এখন আপনাকে বলতাম যে আপনার কলেজের নামের সাথে সাথে আপনার গার্লফ্রেন্ডের নামও আমাকে এখানে লিখে জানান, আপনি লিখতেন না? লিখে জানাইতেন। হ্যাঁ, গার্লফ্রেন্ডের নাম বললাম, তাতে কি যায় আসে? কারণ আব্বু আম্মু তো দেখতে পাচ্ছে না। স্যারকে যদি গার্লফ্রেন্ডের নাম বলা হয় তাহলে স্যার আমাকে রুটিন দিবে বা আমাকে টেকনিক শিখাই দিবে, আমি এমনি ঘুমায় A+ পেয়ে যাব। স্যার, এই চিন্তাটা করা থেকে সবার আগে সরে আসেন। কখনোই শর্টকাটের পিছনে দৌড়ায়েন না। আপনারা যারা কলেজের নাম লিখছেন, জিপিএ লিখছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জাস্ট আমি মজা করছি আপনাদের সাথে। কলেজের নাম জিপিএ কোনো প্রয়োজন ছিল না আমার দরকার হচ্ছে জাস্ট আপনাকে বুঝানো আপনি সঠিক ট্র্যাকে হাঁটছেন না স্যার। আপনারা সঠিক ট্র্যাকে হাঁটছেন না। আপনারা পরিশ্রম করতে চাচ্ছেন না, লেখাপড়ার টেবিলে বসতে চাচ্ছেন না, কিন্তু স্বপ্ন দেখতেছেন ভালো রেজাল্ট করার। এটা কখনোই সম্ভব না, কোনো অবস্থাতেই সম্ভব না। কোনো টিচার যদি আপনাকে এই বুদ্ধি পরামর্শ দিয়ে থাকে তাহলে সে সিম্পলি আপনার সাথে প্রতারণা করতেছে, আর কিছুই না। কারণ যে A+ পায়, যে গোল্ডেন A+ পায়, আমরা শুধু তার রেজাল্ট বের হওয়ার পর তার আনন্দটা দেখি, তার উৎসাহটা দেখি, কিন্তু এই রেজাল্টটা পাওয়ার পিছনে সে কতগুলো রাত ঘুমায় নাই, সে কতগুলো অঙ্ক তার খাতার মধ্যে করছে, আমরা খুঁজেও দেখি না। আমরা পিছনের পরিশ্রমটা কেউ দেখতেই চাই না, আমরা শুধু হচ্ছে ফলাফল নিয়ে চিন্তাভাবনা করি। আপনাদের সবার উদ্দেশ্যে কথা একটাই, স্যার জাস্ট লেখাপড়া করেন। কি পড়বেন, কখন পড়বেন, কতক্ষণ পড়বেন, আপনি যখন ভালো লাগে তখন পড়েন। যেই সাবজেক্টে আপনার দুর্বলতা আছে সেটা পরে পড়েন, আগে সরায় রাখেন। পড়ার টেবিলে বসে আমরা প্রথম যে ভুল কাজটা করি সেটা হচ্ছে যেই সাবজেক্টটা আমার কাছে কঠিন মনে হয় আমি সেই সাবজেক্টটাই শুরু করি, যেটা তো একটু কম পারি কম বুঝি, এটা দিয়ে শুরু করি। তো যখন আপনি শুরু করেন, বুঝেনও কম পারেনও কম, যখন চেষ্টা করেন একবার দুইবার হচ্ছে না, আপনি আপনার মোটিভেশন হারিয়ে ফেলেন, পড়ার টেবিল থেকে উঠে চলে যান, ভালো লাগে না, শেষ। প্রথমেই যে কাজটা করবেন, পড়ার টেবিলে বসে সবচাইতে যেটা সহজ, যেটা আপনি পারেন সেই সাবজেক্টটা প্রথম 20 মিনিট পড়েন। যে পারেন, পড়লে বুঝতেছেন, আপনার পড়ার আগ্রহটা জন্মাবে। দেন আস্তে করে কঠিন জিনিসটা সামনে নিয়ে আসেন। এভারেস্ট যদি স্যার মানুষ জয় করতে পারে, সে কত উঁচার মধ্যে মানুষ উঠে গেছে, আর আপনি সামান্য হিসাব বিজ্ঞানের এই মোটা একটা বই পার করতে পারবেন না। এই আপনি 10 বছর পড়াশোনা করে এসএসসি পাস করে আসছেন না, এই আপনি ইন্টারমিডিয়েটে ইনশাল্লাহ A+ পাবেন। শুধু পড়ার টেবিলে বসেন। যদি কারো অভ্যাস থাকে 3 ঘন্টা পড়ার, আজকে থেকে স্যার বেশি না 10টা মিনিট বেশি পড়েন। 10 মিনিট, আজকে 10 মিনিট, পরের দিন আরও 10 মিনিট, তারপরের দিন আরও 10 মিনিট, জাস্ট 3টা দিন চেষ্টা করেন যে 3 দিনের মধ্যে আমি নর্মালি যে পড়াশোনাটা করি তার সাথে আমি আধা ঘন্টা সময় বাড়াবো। 10 মিনিট 10 মিনিট করে 3 দিন। 3 দিন যদি একটানা আপনি এই কাজটা করতে পারেন, ইনশাল্লাহ 4 নাম্বার দিন 10 মিনিট বেশি পড়ার জন্য কাউকে বলতে হবে না, আপনার নিজ থেকেই মোটিভেশন আসবে। সো মানুষ পারে না এমন কিছু দুনিয়াতে নাই। সেলফ বিলিভ ইজ দ্য মেইন বিলিভ। আপনার নিজের প্রতি আস্থা রাখেন, আপনি পারবেন। সো পরামর্শ একটাই, পড়ার টেবিলে বসেন এবং একটু বেশি পড়ার চেষ্টা করেন, আপনারা সবাই ভালো রেজাল্ট করবেন। ওকে? আর যদি কেউ এই কলেজের নাম লিখে বা জিপিএ লেখার কারণে আমার উপরে রাগ করে থাকেন, আমি সরি, এটা শুধু জাস্ট মজা করার জন্য আমি বলছিলাম। আসেন শুরু করি আমাদের আজকের প্রশ্ন। আজকের যে কোশ্চেনটা সমাধান করব, খাতা কলম নিছেন সবাই খাতা কলম নিছি? দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে প্রথমে ক নাম্বার অংশে আমরা জানতে চাচ্ছি ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে বলছে। ভ্যাট চলতি হিসাব, বোর্ডের লেখা দেখা যাচ্ছে, ছোট ছোট, মোটামুটি বুঝতে পারার কথা। ভ্যাট চলতি হিসাব বানাইতে বলছে। কি কি দেওয়া আছে? ভ্যাট চলতি হিসাব যদি আপনাকে করতে হয়, ভ্যাট চলতি হিসাব করতে হলে আপনার লাগবে হচ্ছে
ক্রয়ের টাকা আর লাগবে হচ্ছে স্যার বিক্রয়ের টাকা, এবং ভ্যাটের পরিমাণ আমরা সবসময় জানি কত, 15% ভ্যাট হয়, 15%, 15/115 দিয়ে আমরা ক্যালকুলেশন করি। তো আমাদের ক্রয়ের পরিমাণ 3,45,000, বিক্রয়ের পরিমাণ 4,60,000। সো এখান থেকে আমরা ক্রয়ের উপরে ভ্যাট যেটা ডেবিট পাশে বসবে, বিক্রয়ের উপরে ভ্যাট যেটা ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট পাশে বসবে, সেটা আমরা বের করতে পারবো। আর দেখেন রেওয়া মিলের মধ্যে ভ্যাট চলতি হিসাব দেওয়া আছে, ভ্যাট চলতি হিসাবের কোন ব্যালেন্স দেওয়া আছে, ডেবিট ব্যালেন্স, ভ্যাট চলতি হিসাবের ডেবিট ব্যালেন্স দেওয়া আছে। সো এই দুটা জিনিস আপনি রেওয়া মিল থেকে টাচ করতে পারলেন, এবং আরেকটু দেখে নিতে হবে যেখানে আর কোনো সমন্বয়ের কোনো কথাবার্তা আছে কিনা। সাধারণত ভ্যাটের উপরে আর কোনো কথাবার্তা এমনটা দেওয়া থাকার কথা না। সো ভ্যাট চলতি হিসাব বানাইতে গেলে ভ্যাট চলতি হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত সেটা লাগবে, ক্রয়ের টাকা বিক্রয়ের টাকা লাগবে। সো আমরা এখান থেকে ভ্যাট চলতি হিসাবটা আশা করি প্রস্তুত করে ফেলতে পারবো। সবাই খাতা কলম নিয়ে রেডি হন, খাতা কলম ক্যালকুলেটর, খাতা কলম ক্যালকুলেটর। আমরা ভ্যাট চলতি হিসাব করতে যাচ্ছি। কোনো না কোনো কলেজের টেস্ট পরীক্ষাতে মাস্ট এই কোশ্চেনটা আসবেই, এই প্রশ্ন আসবেই স্যার, এই প্রশ্ন আসবেই। ভ্যাট চলতি হিসাব কারো না কারো ভাগে পড়বেই, কারো না কারো ভাগে ভ্যাট চলতি হিসাব পড়বেই। টেস্ট পরীক্ষাতে ভ্যাট চলতি হিসাব আসাটা খুব স্বাভাবিক। রেডি সবার? আসে শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। সো ভ্যাট চলতি হিসাব করার জন্য জাস্ট আমরা এরকমের যদি ছক এঁকে নেই, ছকের মধ্যে এখানে আমরা হচ্ছে ব্যালেন্সের টাকাটা লিখব বা জেরের টাকাটা লিখব। আমাদের এটা হবে হচ্ছে ডেবিট জের, আর এটা হবে হচ্ছে ক্রেডিট জের, জের বা উদ্বৃত্ত। তারপর হচ্ছে ক্রেডিট পাশের টাকা লিখব, আর হচ্ছে আমাদের ডেবিট পাশের টাকা লিখব। আর এই পাশে চাইলে আপনি হচ্ছে তারিখের জন্য একটা ঘর রাখবেন। তারিখটা অবশ্যই কত, তারিখটা হচ্ছে আমাদের যেহেতু ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স দেওয়া আছে, ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্সটা হচ্ছে আমাদের 31শে ডিসেম্বর। তাহলে এখানে আমরা বের করব হচ্ছে ভ্যাট চলতি হিসাব। আমার সাথে সাথে দ্রুত খাতার মধ্যে সবাই করে নেন, দ্রুত সবাই খাতার মধ্যে করে ফেলি। হাতের লেখা বুঝতেছেন আমার? শুরু করেন। ভ্যাট চলতি হিসাব ডিসেম্বরের 31 তারিখ। প্রথমে লিখব হচ্ছে আমরা প্রারম্ভিক জের। এই প্রারম্ভিক জেরের টাকাটা আপনি কোথায় পাবেন? প্রারম্ভিক জেরের টাকাটা হচ্ছে এই রেওয়া মিলের টাকাটা। রেওয়া মিলে যেটা দেওয়া আছে ভ্যাট চলতি হিসাব কত, 5,000 টাকা। কোথায় দেওয়া আছে? ডেবিট পাশে। তাহলে প্রারম্ভিক জের সরাসরি ডেবিট পাশে লিখলাম 5,000 টাকা, ডেবিট জেরের পরিমাণ দেওয়া। তারপর হচ্ছে আমাদের ডিসেম্বরের 31 তারিখে দুইটা এন্ট্রি আসবে, একটা হচ্ছে আমাদের ক্রয়ের ভ্যাট, আরেকটা হবে হচ্ছে বিক্রয়ের ভ্যাট। ডিসেম্বরের 31 তারিখে ক্রয়ের উপর ভ্যাট এবং বিক্রয়ের উপরে ভ্যাট, এই বিষয়গুলো নির্ধারণ করতে হবে। একটু সবাই ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করি কত কত টাকা আসে। ক্রয়ের ক্ষেত্রে 3,45,000, 3,45,000। এটাকে গুণ দিবেন আপনি কত দিয়ে? 15/115, 15/115, 15 ডিভাইডেড বাই 115। বিক্রয়ের ক্ষেত্রেও সেম কাহিনী, বিক্রয়ের টাকার পরিমাণ 4,60,000, 4,60,000 টাকা ইন্টু 15 ডিভাইডেড বাই 115। দ্রুত ক্যালকুলেশন করে আমাকে একটু কমেন্টে উত্তর লিখে জানান, কমেন্টে টাকার পরিমাণগুলো লেখেন, কমেন্টে টাকার পরিমাণগুলো লেখেন। যারা যারা এতক্ষণ কলেজের নাম লিখছেন, জিপিএ লিখছেন, তারা ক্যালকুলেটর হাতে নেন, নিয়ে ক্যালকুলেশন করে আমাকে জানান। কলেজের নাম লিখে কোনো সমাধান হবে না, সমাধান ক্যালকুলেটর নিয়ে আমাকে রেজাল্টটা বলেন, তাইলে আপনাদের লেখাপড়ার আগ্রহটা ধীরে ধীরে বাড়বে। ক্যালকুলেশন করেন, আমি বোর্ডে লিখে দিচ্ছি, দেখে দেখে লেখেন। 3,45,000 ইন্টু 15 ভাগ 115 করে টাকার পরিমাণ কত হয়? ক্রয়ের ভ্যাট বিক্রয়ের ভ্যাট কত কত টাকা আসে? জাস্ট কমেন্টে লিখে জানান, কমেন্টে লিখে জানান কত কত টাকা হয়। 3,45,000 ইন্টু 15/115 ক্রয়ের উপরে ভ্যাট, ক্রয়ের উপরে ভ্যাটের পরিমাণ হবে হচ্ছে স্যার 45,000 টাকা। এটা লিখবেন আপনি হচ্ছে ডেবিট পাশে, ক্রয়ের উপরে ভ্যাট হবে 45,000 ডেবিট পাশে। ডেবিট পাশে আগে ব্যালেন্স ছিল কত? 5,000, নতুন স্থানান্তর 45, তাহলে 45 আর আগের 5 মিলায়া ডেবিট জের কত হলো এখন? 50,000 টাকা। ক্রয়ের ভ্যাট বের করা শেষ, কমেন্টে লিখছেন। তারপর বিক্রয়ের উপরে ভ্যাট 4,60,000, 15/115 করলে টাকার পরিমাণটা হবে কত? 60,000 টাকা। এবং এই 60,000 টাকাটা কোথায় লিখতে হবে? বিক্রয়ের ভ্যাট, বিক্রয়ের ভ্যাট লিখবো হচ্ছে আমরা ক্রেডিট ঘরে,
বিক্রয়ের ভ্যাট লিখবো হচ্ছে ক্রেডিট ঘরে, ভালো মতো মনে রাখেন। ক্রয়ের ভ্যাট, ক্রয়ের উপরে ভ্যাট বসবে ডেবিট পাশে, বিক্রয়ের উপরে ভ্যাটের টাকা বসবে ক্রেডিট পাশে। তাহলে 60,000 টাকা লিখলাম, ব্যালেন্স ছিল কত আগে, ডেবিট ব্যালেন্স ছিল 50, 60,000 টাকা ক্রেডিট, তার মানে এখন ক্রেডিট পাশে টাকার পরিমাণ বেশি হয়ে যাবে। 60 এবং 50-এর ডিফারেন্স করে ক্রেডিট জেরের পরিমাণ হয় কত, 10,000 টাকা। তাহলে এটাই হচ্ছে ভ্যাট চলতি হিসাবের আমাদের সমাপনী উদ্বৃত্ত। তাহলে ভ্যাট চলতি হিসাবের সমাপনী উদ্বৃত্ত কত হলো, 10,000 টাকা। এবং এইটা কোন জের, ক্রেডিট জের। এই যে ভ্যাট চলতি হিসাব, ক্রেডিট জের কত আসলো, 10,000 টাকা। আপনি লিখবেন উত্তর, ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের 10,000 টাকা, বা ভ্যাট চলতি হিসাবের সমাপনী জের, বা 31শে ডিসেম্বর তারিখে ভ্যাট চলতি হিসাবের জের কত, 10,000 টাকা। প্রারম্ভিক জের দেওয়া ছিল কত, ডেবিট 5,000, এখন ক্যালকুলেশন করে সমাপনী জের হয়েছে কত, 10,000। প্রারম্ভিক ছিল 5, সমাপনী হয়েছে কত, 10। প্রারম্ভিকটা ছিল ডেবিট আর সমাপনীটা হয়েছে হচ্ছে ক্রেডিট, কত টাকা, 10,000 টাকা। ওকে, কমেন্টে লিখছেন অনেকেই, হুমায়রা সিদ্দিকি লিখছেন, হুমায়রা সিদ্দিকি। ক্রয়ের ভ্যাট, বিক্রয়ের ভ্যাট, বাকিরা কোথায়, বাকিরা কই ভাই, রাকিব হাসান, যার জিএফ নাই, আহারে দুঃখ, জিএফও নাই, ক্যালকুলেটারও কি নাই। মোহাম্মদ আরাফাত আলী কোথায় ভাই, কমেন্টে লেখেন, ক্যালকুলেশনগুলো লেখেন। ইমতিয়াজ সোহান হারাই গেলেন নাকি, হাটহাজারী সরকারি কলেজ। অঙ্ক করেন স্যার, অঙ্ক করেন আমার সাথে সাথে, তাহলে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে। তাহলে আমাদের ক নাম্বার অংশ করা শেষ, ভ্যাট চলতি হিসাব করা শেষ। দেখি সবাই খাতার মধ্যে তুলতে পারছি কি না, বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন এখান থেকে শিখে রাখেন, এই যে ভ্যাট চলতি হিসাবের সমাপনী যে রেজাল্ট কত, 10,000 টাকা, কোন জের, ক্রেডিট জের। এই ভ্যাট চলতি হিসাবের সমাপনী জের 10,000 টাকা, ক্রেডিট জের, এটা আমরা কোথায় লিখব, এটা লিখব হচ্ছে, যেহেতু এটা ক্রেডিট জের হয়েছে তাই ভ্যাট চলতি হিসাবের এই ক্রেডিট জেরকে আমরা হচ্ছে চলতি দায় হিসেবে চিহ্নিত করব। ভ্যাট চলতি হিসাবের সমাপনী জের যদি ক্রেডিট হয় সেটা হবে চলতি দায়, এবং যদি আমাদের প্রশ্নে এখানে ডেবিট জের আসতো সেটাকে আমরা কি হিসেবে গণ্য করতাম, চলতি সম্পত্তি হিসেবে। খুব ভালো মতো মনে রাখেন, খুব ভালো মতো মনে রাখেন এই বিষয়টা, কারণ এটা যখন আপনাকে আর্থিক অবস্থার বিবরণী করতে বলা হলে এটা আপনার কাজে লাগবে। ক নাম্বারে যে ভ্যাট চলতি হিসাব করলেন এটার যে রেজাল্ট, এইটা আর কোথায় যাবে, এটা যাবে হচ্ছে চলতি দায় অংশে, কারণ এখানে কোন জের, ক্রেডিট জের দেখানো হয়েছে। তাহলে ভ্যাট চলতি হিসাবের ডেবিট জের চলতি সম্পত্তি হিসাবে দেখানো হয়, ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট জের চলতি দায় হিসাবে দেখানো হয়। ক্লিয়ার সবার কাছে, ফাইন। এসবি শিহাব ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা আসেন পরবর্তী প্রশ্ন, পরবর্তী সৃজনশীল না, সৃজনশীল ঠিকই আছে, শুধু কয়ের জায়গায় এখন খ চলে আসছে, কয়ের জায়গায় খ। খেয়াল করে দেখেন আমাদের খ নাম্বার প্রশ্নে কিসের পরিমাণ বের করতে বলছে, দেখেন মনোযোগ দিয়ে। খ নাম্বার প্রশ্নে বলছে মোট লাভের পরিমাণ 1,45,000 টাকা, এইটা ধরে নিয়ে আমাদেরকে নিট লাভ অথবা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা হচ্ছে আয় বিবরণীর দ্বিতীয় যে অংশটা সেটা আমরা করব, কারণ আয় বিবরণীর প্রথম অংশে আমরা হচ্ছে মোট লাভ নির্ণয় করি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা হচ্ছে মোট লাভ বের করি, যেখানে প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ এগুলো যোগ বিয়োগটা আপনি করে ফেলেন অলরেডি। মোট লাভের পরিমাণ দেওয়া আছে, নিট লাভের পরিমাণ বের করতে হবে, অর্থাৎ আমরা এই মোট লাভের পরিমাণ থেকে পরিচালন ব্যয়গুলোকে বাদ দিব, অপরিচালন আয় থাকলে যোগ করব, অপরিচালন ব্যয় থাকলে বাদ দিব, সব যোগ বিয়োগ করে নিট লাভের পরিমাণ নির্ণয় করতে হবে। এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে প্রশ্নটার সমাধান আমি লিখে দিচ্ছি, আমার সাথে সাথে লেখেন সবাই, আমার সাথে সাথে সবাই লিখবেন। যাদের সামনে টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা হবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে। আপনাদের কারো কি কলেজে টেস্ট পরীক্ষা এখনও শুরু হয়েছে বা ডেট পাইছেন? বেসরকারি কলেজগুলো অনেকেই টেস্ট পরীক্ষা নেওয়া শুরু করছে, অথবা সরকারি কলেজগুলোতে টেস্ট পরীক্ষা নাও হতে পারে, বাট বেসরকারি কলেজ অনেকেই টেস্ট পরীক্ষা অলরেডি শুরু করছে। যারা ক্লাস করতেছেন আপনাদের কারো কি কলেজে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে কিনা হলে আমাকে একটু জানায়েন। আসেন
নিট লাভ বা নিট ক্ষতি বের করার জন্য কি কি লাগবে সেটা আমরা একটু ডিফাইন করার চেষ্টা করি। খেয়াল করে দেখেন, প্রথমে আমাদের রেওয়া মিল অংশে যাই। নগদ তহবিল কোনো কাজে আসবে না। 10% যে ঋণপত্র, এই যে ঋণপত্র, ঋণপত্রের উপর 10% যে সুদ আসবে, ঋণপত্রের সুদ, এটাকে আমরা কোথায় দেখাবো? ঋণপত্রের উপরে সুদ আমরা প্রদান করি, অপরিচালন ব্যয়ের মধ্যে এই ফিগারটা আসবে। কত টাকা পরে বের করা যাবে। এখানে 20% বিনিয়োগ দেওয়া আছে এবং বিনিয়োগের সুদের পরিমাণটাও দেওয়া আছে স্যার। এবং খেয়াল করে দেখেন 20% যে বিনিয়োগ, টাকার পরিমাণ কত? 1,50,000। হাতে ক্যালকুলেটর আছে? একটু করেন দেখি, করেন। 1,50,000 টাকার উপর কত পার্সেন্ট হবে স্যার? 20%। 1,50,000 টাকার 20%, 1,50,000 টাকা বিনিয়োগ, 1 বছরের সুদ 20%-এ কত হয়? 30,000 টাকা হয়। এবং টোটাল বিনিয়োগের সুদ এই 30,000 টাকাই দেওয়া আছে। তাহলে বিনিয়োগের কোনো বকেয়া সুদের ঝামেলা আমাদের নাই। আচ্ছা, তারপরে ক্রয় বিক্রয়, এটা তো আমাদের মোট লাভ নির্ণয় অংশে যাবে, এটা এখানে আসবে না। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, লভ্যাংশ সম্পর্কিত যত কথাবার্তা আছে, লভ্যাংশ পাইলেই কোন বিবরণী? সংরক্ষিত আয় বিবরণী অংশে যাবে, এটা এখানে বিবেচ্য না। তারপরে বেতন, এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা পরিচালন ব্যয় হবে। তারপর এখানে অনাদায়ী পাওনা, এটা বিবেচনায় আসবে। ভ্যাট চলতি হিসাব আসবে না, এটা ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত। প্রদত্ত ভাড়া, এটা আমাদের পরিচালন ব্যয় হিসাবে আসবে। আয়কর ও আয়কর সঞ্চিতি, আয়কর এবং আয়করের সঞ্চিতি যেটা রেওয়া মিলে দেওয়া থাকে সেটা যাবে কোথায়? সংরক্ষিত আয় বিবরণীতে। তারপরে শেয়ার মূলধন দেওয়া আছে, প্রাপ্য প্রদেয় হিসাব, সংরক্ষিত আয়, দাবিহীন লভ্যাংশ, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটা আমাদের বিবেচনায় আসবে। তাহলে রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে, এই দুইটা হচ্ছে আমাদের পুরাতন অনাদায়ী পাওনা আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তারপরে দেওয়া আছে শেয়ার অধিহার, শেয়ার অধিহার যাবে কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশে সঞ্চিতি ও উদ্বৃত্ত, এখানে দেখানো হবে শেয়ার অধিহারকে। শেয়ার অধিহার হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। আসেন এবার আমরা হচ্ছে সমন্বয়ের মধ্যে যাই। তাহলে প্রশ্নটা পড়ে কোনটা কোনটা আমাদের আসবে আমরা একটু ফাইন্ড আউট করে নিলাম। তারপর দেখেন প্রশ্নে যা যা দেওয়া আছে সেখানে সমন্বয়ের মধ্যে 1 নাম্বার সমাপনী মজুদ 45,000 টাকা মূল্যায়ন। সমাপনী মজুদ পণ্য, এটা মোট লাভ নির্ণয় অংশে এই সমন্বয়ের কাজ হয়েছে, এটা আমাদের দরকার নাই। শেয়ার অধিহারের অর্ধেক সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে, সঞ্চিতি তহবিলে স্থানান্তর, এটা সংরক্ষিত আয় বিবরণীর কাজ। শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে, লভ্যাংশ সংরক্ষিত আয় বিবরণীর কাজ। আয়কর প্রদানের জন্য 19,000 টাকার সঞ্চিতি রাখতে হবে। মনে রাখেন খুব ভালো মতো, রেওয়া মিলে যে আয়কর ও আয়কর সঞ্চিতির টাকা দেওয়া থাকে, রেওয়া মিলে যেটা দেওয়া থাকে এইটা যাবে কোথায়? সংরক্ষিত আয় বিবরণীতে। কিন্তু 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 সমন্বয়ের মধ্যে যদি আয়কর সঞ্চিতির কথা বলা হয়, এই যে আয়কর প্রদানের জন্য 19,000 টাকার সঞ্চিতি রাখতে হবে, এই যে নতুন আয়কর সঞ্চিতি যেটা কোথায়? সমন্বয়ে দেওয়া আছে, এই বিষয়টা আয় বিবরণী অংশে যাবে। এই সমন্বয়টা আসবে আয় বিবরণীতে, এবং আয় বিবরণীতে একদম সবার শেষে আপনার কর পূর্ব নিটলাভ, সেখান থেকে এই আয়কর সঞ্চিতি বাদ দিয়ে আপনি কর পরবর্তী নিটলাভের পরিমাণটা নির্ণয় করবেন। তাহলে সমন্বয়ে যদি কোনো আয়কর সঞ্চিতির কথা বলা হয় সেটা আয় বিবরণীতে যাবে, এইটা সংরক্ষিত আয় বিবরণীর সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তারপর দেখেন বলছে 5 নাম্বার সমন্বয়, বেশ গুরুত্বপূর্ণ। মোট অনাদায়ী পাওনা হচ্ছে 5,000 টাকা। অনাদায়ী পাওনা মোট টোটাল কত হবে? 5,000 টাকা। অনাদায়ী পাওনা মোট হবে 5,000 টাকা। তো অনাদায়ী পাওনা রেওয়া মিলে দেওয়া আছে কত? রেওয়া মিলে দেওয়া আছে 3,500। তাহলে রেওয়া মিলে যেটা দেওয়া আছে স্যার সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা, যেটা রেওয়া মিলের মধ্যে দেওয়া আছে পুরাতন অনাদায়ী পাওনা, রেওয়া মিলে বলছে 3,500। আর নতুন আপনি রাখবেন কত টাকা? প্রশ্নে মোট অনাদায়ী পাওনা কত?
5,000, তাহলে মোট যদি 5,000 হয়, যেখানে আগে থেকেই 3,500 টাকা রাখা আছে, তাহলে 5,000 টাকা বানাইতে আপনার নতুন আর কত লাগবে? নতুন অনাদায়ী পাওনা কত টাকা হবে? নতুন অনাদায়ী পাওনা কত হবে? 90% স্টুডেন্ট এই জিনিস পরীক্ষায় আসলে কনফার্ম এটা ভুল করবেন। ম্যাক্সিমাম এখানে নতুন অনাদায়ী পাওনা লিখবে 5,000, বাট এটা 5,000 টাকা না, এখানে হবে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা হবে 1,500, আর এই দুইটা যোগ করলে মোট টাকার পরিমাণটা হবে হচ্ছে 5,000। এই যে কথাটা বলা আছে মোট অনাদায়ী পাওনা 5,000, এই হলো মোট অনাদায়ী পাওনা 5,000, তাহলে নতুন রাখবেন কত? আর 1,500, তাহলে দুইটা মিলে 5,000 টাকা হবে। ঠিক আছে, এবং আরও ঝামেলা আছে, দেখেন সমন্বয়ে বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা সমন্বয়ে দেওয়া থাকে সেটা হচ্ছে নতুন, এবং নতুন যেটা অনাদায়ী পাওনা সঞ্চিতি সেটা স্যার কী হবে? যোগ। তাহলে আমি লিখে নেই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এর পরিমাণটা কত হবে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলছে অনাদায়ী পাওনা হ্রাস করে 6,000 টাকায় রাখতে হবে। অনাদায়ী পাওনা হ্রাস করে, আপনি 98% কোশ্চেন খুলে দেখেন, বলে দেওয়া আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% রাখতে হবে, 10% রাখতে হবে। যেটা আপনি করেন, দেনাদার থেকে অনাদায়ী পাওনা বাদ দেন, আর হচ্ছে বাকি টাকার উপর পার্সেন্টেজ করে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি করেন। এই প্র্যাকটিসটাই আমাদের সবার আছে, বাট এই যে বিষয়টা অনাদায়ী পাওনা সঞ্চিতি হ্রাস করে 6,000 টাকায় রাখতে হবে, এই ধরনের সমন্বয় রাজশাহী বোর্ডের পরীক্ষায় আসছিল। রাজশাহী বোর্ড সম্ভবত 2024-এর বোর্ড কোশ্চেন, 24 অথবা 23, অন্য আর কোনো বোর্ড পরীক্ষার কোশ্চেন আমি এই জিনিস আসতে দেখি নাই। এবং আমি অনেকগুলো কলেজের টেস্ট পেপার ঘাটছি, একমাত্র এই যেই সমন্বয়টা নটরডেম কলেজের টেস্ট পরীক্ষায় আসছে। এবং আপনাদেরকে বলে রাখি, এই যে প্রশ্নটা আমরা সমাধান করতেছি, এই যে কোশ্চেনটা আপনার সামনে সমাধান করতেছি আমরা, এটা হচ্ছে গত বছর অর্থাৎ 2025 সালের যে টেস্ট পরীক্ষা হয়েছে নটরডেম কলেজে, এটা নটরডেম কলেজের টেস্ট পরীক্ষার কোশ্চেন, এটা নটরডেম কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন। এবং প্রশ্নের সমন্বয়ের ধরন দেখেই আপনি আশা করি বুঝতে পারার কথা কী লেভেলের কোশ্চেন আপনি সমাধান করতেছেন। সর্বোচ্চ হার্ড কোশ্চেন, এর চাইতে টাফ সমন্বয় হতেই পারে না। আসেন বুঝে নেই, অনাদায়ী পাওনা সঞ্চিতি হ্রাস করে কত টাকায় রাখতে বলছে? 6,000 টাকায় রাখতে হবে। তার মানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে? 6,000 টাকাই হবে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,000 টাকাই হবে, মোটেও কঠিন কিছু না। বাট এই হ্রাস শব্দটা দিয়েই আপনাকে কনফিউজড করে ফেলতেছে। সেক্ষেত্রে অনেকে যেটা করতে পারে ভুল, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওয়া মিলে আছে কত? 6,500, বলছে কি 6,000 টাকায় রাখতে হবে, তাহলে কি ওখান থেকে 500 টাকা বাদ দিয়ে দিলে 6,000 টাকায় হয়। অনেকে ভুল করে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এখানে 500 টাকা লিখতে পারেন, এটা করা যাবে না। অনাদায়ী পাওনা সঞ্চিতি হ্রাস করে 6,000 টাকা রাখতে হবে, অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতি বৃদ্ধি করতে হবে। যাই বলে দেওয়া থাকুক, এখানে যে টাকার পরিমাণটা সেই টাকাটাই আপনি এখানে লিখবেন। হ্রাস করতে বললে যত টাকায় হ্রাস তত টাকায় আমরা লিখব। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি যোগ করি কত হয়? এখানে টাকার পরিমাণ 11,000 টাকা। আর এই 11,000 টাকা থেকে আমরা সবার লাস্টে যেটা বাদ দিব সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী দেনা, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আপনার রেওয়া মিলে দেওয়া ছিল কত? 6,500। তাহলে এই 6,500 টাকা আপনি বিয়োগ করেন, নতুনটা হবে যোগ যেটা সমন্বয়ে দেওয়া, এবং পুরাতনটা হবে বিয়োগ যেটা রেওয়া মিলে দেওয়া। বিয়োগ করি, 11,000 থেকে 6,500 বাদ দিলে হয় কত স্যার? 5,500। এবং এই টাকাটাই আপনি কোথায় দেখাবেন? এই যে আমরা মোট লাভ নির্ণয় করতে বলা হয়েছে, আয় বিবরণী করব, আয় বিবরণীতে এই কাজটা আপনাকে করতে হবে। এবং আয় বিবরণীর এই জায়গাটাই হচ্ছে একটু কনফিউজিং, কঠিন, ঝামেলাপূর্ণ, যেটা আমি এলাবোরেট আপনাকে দেখাই দিলাম। দেখেন, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এই সম্পর্কিত সমন্বয়টা আপনাদের সবার মাথার মধ্যে ঢুকছে কি না? এই যে 5 নাম্বারের যে সমন্বয়, এটা আপনারা খুব ভালো মতো বুঝতে পারছেন কি না?
মোট অনাদায়ী পাওনা, মোট বললে পুরাতনটা এবং নতুনটা মিলে মোট পরিমাণ হবে। নতুন পরিমাণটা বের করার জন্য মোট থেকে পুরাতনের টাকা বাদ দিলে নতুনের টাকাটা আসবে। আর যখন হ্রাস করতে বলা হবে এই ৬,০০০ টাকায় আপনি হ্রাস হিসেবে লিখে ফেলবেন। তবে যদি এখানে প্রশ্ন উল্টাটা বলা হতো যে অনাদায়ী পাওনা সঞ্চিতি বৃদ্ধি করে অত টাকায় রাখতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতির বৃদ্ধি করে ১০,০০০ টাকায় রাখতে হবে, তাহলে ১০,০০০ টাকায় রাখতে হলে তখন পুরাতনটা বাদ দিয়ে নতুনের পরিমাণটা আমরা বের করে নিতাম। যখন এত টাকায় রাখতে হবে, বৃদ্ধির কথা বলবে, তখন আপনি বিয়োগ করবেন। আর যখন বলছে হ্রাস করে ৬,০০০ টাকায় রাখতে হবে, তার মানে কি ৬,০০০ টাকাই হবে, ৬,০০০ টাকাই হবে। আর পুরাতনটা বাদ দিলে কত আসে? ৫,৫০০ টাকা। ক্লিয়ার সবার কাছে? বুঝছে? আচ্ছা, তাহলে এইটা আমরা যখন অঙ্কটা করব সেখানে আমাদের আর ঝামেলা পোহাইতে হবে না। এখানে আরেকটা জিনিস কনফিউজিং হতে পারে, সেটা হচ্ছে স্যার ঋণপত্রের সুদ। তবে এইটা আশা করি আপনারা বুঝবেন, কারণ ঋণপত্রে 10% ঋণপত্র তো বলে দেওয়া ছিল, 10% ঋণপত্র, এখানে তারিখটা খেয়াল করতে হবে স্যার, তারিখ ১/৭/২০২৪ আর অঙ্কটা হচ্ছে ৩১শে ডিসেম্বর ২০২৪। তাহলে ঋণপত্রের উপরে সুদ হবে কত? 6 মাসের। ঋণপত্রের উপর সুদ হবে হচ্ছে 6 মাস। আর বিনিয়োগের উপরে কোনো সুদ হবে না, কারণ এই যে 20% বিনিয়োগ ১,৫০,০০০ টাকার উপর 30,০০০ টাকা হয়, 30,০০০ টাকায় বিনিয়োগের সুদ দেওয়া আছে। যদি এখানে 30,০০০ টাকার চাইতে কম দেওয়া থাকতো, সেই কমটাকে আমরা বকেয়া বিনিয়োগের সুদ হিসেবে গণ্য করতাম। বাট এখানে ওই ঝামেলার মধ্যে আপনাকে আর ফেলে নাই। ঝামেলাটা দেখবেন গ নাম্বার কোশ্চেনটা যখন দেখাবো তখন বুঝবেন ঝামেলা কত প্রকার, কি কাহাকে বলে। আসেন আমরা কোশ্চেনটা একটু সমাধান করি, কোশ্চেনটা সমাধান করে ফেলি। জাস্ট ৫-৬টা লাইন লিখলে এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। একটু দ্রুত আমার সাথে সাথে লিখে ফেলেন। এখানে মোট লাভ ধরতে বলছে কত? ১,৪৫,০০০। তাহলে লিখে রাখি আমরা, শুরুতেই হচ্ছে মোট লাভ, মোট লাভের পরিমাণ ১,৪৫,০০০। আমি এখানে কোনো ঘর বা ছক করতেছি না, জাস্ট নর্মালি লিখে যাচ্ছি। আপনারা পরবর্তীতে আগে খাতায় তোলেন, পরে আপনারা ছক আকারে করে নিয়েন সবাই। ওকে, মোট লাভ যেটা প্রশ্নে দেওয়া ছিল, মোট লাভ থেকে আমরা বাদ দিব কি? মোট লাভ থেকে বাদ যাবে কি? পরিচালন ব্যয়সমূহ বাদ যাবে। মোট লাভ থেকে বাদ যাবে কি? পরিচালন ব্যয়। মোট লাভ থেকে আমাদের পরিচালন ব্যয়ের টাকাগুলো বাদ যাবে, এবং পরিচালন ব্যয় হিসেবে সবার ফার্স্টে আমাদের কি আসবে? বেতনের টাকা আসবে। বেতন থেকে কোনো সমন্বয়, বেতনের কোনো সমন্বয় বলে দেওয়া নাই। আরও একটা কথা বলে রাখি, 5 নাম্বার সমন্বয়টা এইটা আমাদের এই আয় বিবরণী অংশের মধ্যে লাগবে। দেখেন 6 নাম্বারে বলছে দাবিহীন লভ্যাংশের অর্ধেক অবলোপন করতে হবে, সংরক্ষিত আয় বিবরণীর টপিক। নিট লাভের 25,০০০ টাকা প্রতিপূরক তহবিলে স্থানান্তর করতে হবে, এটাও সংরক্ষিত আয় বিবরণী সংক্রান্ত সমস্যা। আচ্ছা, তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে সবার ফার্স্টে কি আসতেছে? বেতন, যার পরিমাণ কত? 25। তাহলে বেতন পরিচালন ব্যয় হিসেবে প্রথমে লিখব আমরা বেতন, যার পরিমাণ দেওয়া আছে হচ্ছে 25,০০০ টাকা। স্যার বেতন, বেতনের পরে আর কি আসবে? দেখেন এখানে আর কিছু আছে কিনা, বেতনের পরে আর কিছু আছে কিনা এখানে? বেতন, অনাদায়ী পাওনা একটু পরে লেখেন, প্রদত্ত ভাড়ার টাকাটা লিখে ফেলেন। প্রদত্ত ভাড়া, বেতন লিখলাম, বেতনের পরে লিখবো হচ্ছে আমরা প্রদত্ত ভাড়া। প্রদত্ত ভাড়া যার পরিমাণ কত? 24,০০০ টাকা। প্রদত্ত ভাড়া 24,০০০। কিন্তু মনে রাখেন স্যার, যদি প্রাপ্ত ভাড়া বলা হতো বা উপভাড়া ঠিক টিয়া থেকে ভাড়া প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি বা উপভাড়াটিয়া থেকে ভাড়া প্রাপ্তি, সেটা কিন্তু অপরিচালন আয়ের মধ্যে যাইতো। কিন্তু প্রদত্ত ভাড়া আসবে কোথায়? পরিচালন ব্যয়ের মধ্যে। পরিচালন ব্যয়ের মধ্যে লিখছি। তারপরে যে অনাদায়ী পাওনা সংক্রান্ত যে বিষয়টা আমরা একটু আগে এলাবোরেট করে দেখাইছিলাম আপনাদের, সেইটা লিখতেছি এখানে, খেয়াল করে দেখেন। আমাদের পুরাতন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা আমাদের প্রশ্নে দেওয়া ছিল কত? পুরাতন অনাদায়ী পাওনা ৩,৫০০। ৩,৫০০ সমন্বয় অনুযায়ী আমাদের নতুনের পরিমাণটা কত? নতুন অনাদায়ী পাওনা ১৫০০, দুইটা যোগ করলে কত হয়? ৫,০০০। এর সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হ্রাস করে ৬,০০০ রাখতে হবে, রাখলাম ৬,০০০। ৬ আর ৫ হচ্ছে ১১,
11 থেকে আপনি বাদ দিবেন পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন সঞ্চিতি, পুরাতন সঞ্চিতি কত? পুরাতন সঞ্চিতি হলো 6500, এটা বিয়োগ করব। 6500 বিয়োগ করলে আমাদের টাকার পরিমাণ হয় কত? 5500। আর এই হচ্ছে টোটাল 3টা ফিগার, যেটা আপনার পরিচালন ব্যয় অংশের মধ্যে আসবে। পরিচালন ব্যয় অংশের মধ্যে আসবে। তাহলে 25, 5500, 30500, 30 আর হচ্ছে 24, তাহলে কত হয়? 30 আর হচ্ছে 11,000 থেকে 4500 হবে, এটা 4500। 11,000 থেকে 6500 বাদ দিলে 4500 টাকা, 4500 টাকা হবে। 25,000, 24,000, 4500, সব মিলে যোগফল হবে 53,500। সব মিলে যোগফল হবে 53,500। এটা আমরা এখান থেকে বিয়োগ করব। এটা বিয়োগ করব কারণ এটা হচ্ছে পরিচালন ব্যয়। এটা বিয়োগ করলে আপনি যেটা পাবেন সেটা হবে হচ্ছে পরিচালন আয় বা পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা 1,45,000 থেকে 53,500কে বিয়োগ করব। পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা হবে হচ্ছে 91,500। পরিচালন মুনাফা হবে 91,500। সবাই একটু দ্রুত লিখে শেষ করেন। অঙ্কের বাকি অংশটুকু পরবর্তী অংশে লিখতে হবে, জায়গা লাগবে আমার। শেষ হয়েছে কিনা বলেন এই পর্যন্ত? মোট লাভ দেওয়া ছিল, পরিচালন ব্যয়গুলোকে আমরা লিখে বাদ দিলাম, তাহলে আসলো পরিচালন মুনাফা। এর পরিমাণ কত? 91,500। পরিচালন মুনাফা, এর সাথে অপরিচালন আয়টা যোগ আর অপরিচালন ব্যয়টা বিয়োগ, তাহলে চলে আসবে আমাদের নিট লাভের কাজকর্ম। তাহলে আমরা পরিচালন মুনাফার পরিমাণটা লিখি 91,500। পরবর্তী পৃষ্ঠায় আমি লিখতেছি পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা যেটা আমরা মাত্র বের করলাম, পরিচালন মুনাফা 91,500। এবার এর সাথে আমরা যোগ করব, এর সাথে যোগ হবে অপরিচালন আয়। অপরিচালন আয় হিসেবে আমরা একটা বিষয়কেই লিখব, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ যেটা রেওয়া মিলে ডিরেক্ট দেওয়া আছে, বিনিয়োগের সুদ রেওয়া মিলে দেওয়া আছে কত? 30,000। এটা হবে হচ্ছে যোগ 30,000 টাকা, এটা যোগ করব। আর এখান থেকে আপনি বাদ দিবেন হচ্ছে স্যার ঋণপত্রের সুদ, যেটা হেডলাইন হবে অপরিচালন ব্যয়। হেডলাইনটা হবে অপরিচালন ব্যয়, নাম হচ্ছে ঋণপত্রের সুদ। ঋণপত্রের সুদ ক্যালকুলেশন করে একটু বের করে দেখেন। 10% কত টাকার উপর? 50,000 টাকা। 50,000 টাকার উপর 10% করবেন। 50,000 টাকার 10% করলে টাকা আসে হচ্ছে 5,000। আর এখানে বলছিলাম 1/7/24, মানে কি স্যার? অর্ধেক বছরের। তাহলে 5,000 টাকা ইন্টু হচ্ছে 6/12 লেখার জন্য লেখা, মুখে মুখেই পারা যায়। 5,000 টাকার অর্ধেক, 5,000 টাকার অর্ধেক করলে কত হবে? 2,500। তাহলে ঋণপত্রের সুদের পরিমাণ হবে 2,500। ঋণপত্রের সুদ এটা বাদ যাবে, টাকার পরিমাণটা হচ্ছে 2,500। দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আপনাদের কাছে? পরিচালন মুনাফা, এর সাথে অপরিচালন আয়ের টাকা, বিনিয়োগের সুদ, অপরিচালন ব্যয়, ঋণপত্রের সুদ, এই দুটা যোগ এবং বিয়োগ হবে। তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কর পূর্ব, কর দেওয়ার আগে কর পূর্ব নিট লাভ। কর পূর্ব নিট লাভ ক্যালকুলেশন করে দেখেন, টাকার পরিমাণটা হবে 1,19,000 টাকা। টাকাটা হবে 1,19,000। ম্যাক্সিমাম আয় বিবরণী এখানেই শেষ হয়ে যায়, এখানে আমরা নিট লাভ ডিরেক্ট লিখে দেই। কিন্তু এই অঙ্কে এটা নিট লাভ লেখার আগে কর পূর্ব লিখতে হবে, কারণ আপনার প্রশ্নে একটা সমন্বয় দেওয়া ছিল, 4 নাম্বার যে সমন্বয়, আয়কর প্রদানের জন্য 19,000 টাকার সঞ্চিতি রাখতে হবে। এই জিনিসের জন্য আপনি এটার নাম লিখবেন কর পূর্ব নিট লাভ, এবং এই কর পূর্ব নিট লাভ থেকে আপনি বিয়োগ করবেন অথবা বাদ দিবেন। কি বাদ দিবেন? নতুন আয়কর সঞ্চিতি। নতুন আয়কর সঞ্চিতি যেটা রেওয়া মিলের মধ্যে দেওয়া নাই, যেটা দেওয়া আছে কোথায়? সমন্বয়ের মধ্যে। নতুন আয়কর সঞ্চিতি কত টাকা রাখতে বলছে? 19,000 টাকার। তাহলে নতুন আয়কর সঞ্চিতি হবে 19,000। এইটা বিয়োগ করার পর আমাদের এই আয় বিবরণীর সর্বশেষ লাইন, সেটা হচ্ছে কর পরবর্তী নিট লাভ। কর পরবর্তী নিট লাভ,
এবং রেজাল্ট হবে হচ্ছে 1,00,000 টাকা। কর পরবর্তী নিট লাভ 1,00,000 টাকা। কর পরবর্তী অথবা কর বাদ যে কোনো নাম দেওয়া থাকতে পারে, কর পরবর্তী বা কর বাদ নিট লাভ। উত্তর হবে হচ্ছে 1,00,000 টাকা। আমাদের খ নাম্বার অংশ শেষ করলাম। মোট লাভ 1,45,000 ধরে নিট লাভ বা নিট ক্ষতির, তাহলে আমাদের নিট লাভের পরিমাণ হবে হচ্ছে 1,00,000 টাকা। দেখেন বুঝতে পারছেন কিনা, খাতায় তোলা হয়েছে কিনা, সবার খাতায় তোলা হয়েছে কিনা? সবার খাতায় তোলা হয়েছে কিনা? শেষ করেন হইলে জানান। পরবর্তী অঙ্কে যাব, পরবর্তী প্রশ্নে। আল্লাহ, কয়টা বেজে গেছে? 5:15। 1 ঘন্টার বেশি হয়ে গেছে ক্লাস। আরও অঙ্ক আছে, আরেকটা অঙ্ক করি তারপরে ক্লাস শেষ করব, নাকি এখন শেষ করে দিব? বলেন আপনারা, যাদের এই পর্যন্ত করা হয়েছে তারা বলেন গ নাম্বার অংশটা করবেন কিনা। ক করলাম, খ করলাম, ক শেষ, খ শেষ। দেখি গ নাম্বার প্রশ্নে কি বের করতে বলছে। গ নাম্বার প্রশ্নে আপনাকে বের করতে বলেছে। গ নাম্বার প্রশ্নে যা ধারণা করছিলাম সেটাই, সংরক্ষিত আয় বিবরণী বানাইতে বলছে। যে এখানে বলছে যে কর বাদ বা কর পরবর্তী একই কথা, কর বাদ নিট লাভ 1,00,000 টাকা ধরে, ধরাধরির কিছু নয়, 1,00,000 টাকাই আসছে আমাদের রেজাল্ট। এটা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। সংরক্ষিত আয় বিবরণী করব নাকি করব না বলেন? ডান। হুমায়রা সিদ্দিকী ডান, রাকিব হোসেন ক্লিয়ার। ওকে স্যার। গ নাম্বার এখন করবেন না পরে করবেন? যদি শুরু করি তাহলে কিন্তু শেষ পর্যন্ত থাকা লাগবে। যদি অঙ্ক গ নাম্বার শুরু করি শেষ পর্যন্ত থাকা লাগবে, আবার পালায় চলে গেলে হবে না। 10 মিনিট সময় লাগবে, তাহলে 10টা মিনিট আজকে নিজে বেশি পড়া লাগবে না, ক্লাসের মধ্যে 10টা মিনিট আজকে বেশি পড়েন। গ নাম্বার এটা একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য, প্রেশার, বাট আজকে 10টা মিনিট প্রেশার বেশি নেন, তাই ইনশাল্লাহ কলেজের টেস্ট পরীক্ষার হলে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের দিন মন খারাপ করে বের হওয়া লাগবে না। সমন্বয়গুলো যা এখানে দিছি এটাতে কঠিন সমন্বয় হতে পারে না, এখান থেকে কোনো না কোনো একটা আপনার টেস্ট পরীক্ষাতে আসবেই। শুধু একটু মনোযোগ দেন যাতে টেস্ট পরীক্ষার অঙ্কটা যাতে আমরা ভালো মতো সবাই করে দিয়ে আসতে পারি। ওকে, আসেন শুরু করি। ওকে, দেখেন কি করব আমরা, সংরক্ষিত আয় বিবরণী। তাহলে স্যার সংরক্ষিত আয় বিবরণী থেকে ভালো মতো খেয়াল করেন। সংরক্ষিত আয় বিবরণী রেওয়া মিলে যেটা দেওয়া আছে 1/1/24 কত? 95,000 টাকা। এটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক জের। তাহলে আমরা লিখব হচ্ছে প্রারম্ভিক জের। আচ্ছা না, প্রারম্ভিক জের না লিখে আমরা এইটা বরং লিখি, প্রারম্ভিক জের না লিখে আমরা রেওয়া মিলে যে নামটা দেওয়া সেই নামটা লিখলে বেশি ভালো হয়। সংরক্ষিত আয় তারিখটা লিখে দিব আমরা, তারিখ কত? 1/1/24 মানে প্রারম্ভিক জের কত টাকা বলছে? 95,000। সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক জের হচ্ছে 95,000 টাকা। এবার এর সাথে কিছু যোগ হবে আর কিছু বিষয় বাদ যাবে। কোনটা যোগ হবে আসেন সেই যোগটা আমরা খেয়াল করি। আমরা শুরুতে এর সাথে যেটাকে যোগ করব সেটা হচ্ছে কর বাদ বা কর পরবর্তী, যেটা আমরা বের করলাম এবং অঙ্কেও যেটা দেওয়া আছে, কর বাদ নিট লাভ 1,00,000 টাকা ধরে। তাহলে কর বাদ নিট লাভ, তাহলে নিট লাভের টাকা সংরক্ষিত আয়ের সাথে স্যার কী হবে? যোগ হবে। নিট লাভের টাকা কত? 1,00,000 টাকা ধরতে বলছে, তাহলে 1,00,000 টাকা ধরলাম, ধরে এর যোগফল কত হয়? 1,95,000। তাহলে সবার প্রথমে সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক জের এর সাথে নিট লাভের টাকাকে আপনি যোগ করবেন, করছেন? আচ্ছা, তারপর খেয়াল করে দেখেন আয়কর এবং আয়কর সঞ্চিতির দিকে একটু যান। দেখেন আয়করের পরিমাণটা কত দেওয়া এবং আয়কর সঞ্চিতির পরিমাণটা কত দেওয়া। দেখেন আয়করের পরিমাণটা কত? 20,000, কিন্তু আয়কর সঞ্চিতির পরিমাণটা কত? 25,000। কোনটা বেশি স্যার? আয়কর সঞ্চিতি।
যদি আয়কর সঞ্চিতির টাকা বেশি হয়, ঢাকা বোর্ডের পরীক্ষায় 23-এ আসছে, 24-এ আসছে, এই আয়কর এবং আয়কর সঞ্চিতির এই ঝামেলাটা একটু ভালো মতো খেয়াল করেন। আয়কর সঞ্চিতি যদি বেশি হয় তখন আপনি সেটা সংরক্ষিত আয়ের সাথে যোগ হিসাবে লিখবেন। তাহলে আমরা আয়কর সঞ্চিতির যোগ এখানে লিখব হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীর যোগের অংশে আয়কর সঞ্চিতি, এর পরিমাণটা কত? 25,000 টাকা। এই টাকা থেকে আপনি বিয়োগ করবেন কি? আয়করের পরিমাণটা। আয়করের পরিমাণ কম, কত? 20,000 টাকা, এটা কম। তাহলে এটা বিয়োগ করে এই টাকার পরিমাণটা আপনি এই সংরক্ষিত আয় বিবরণীতে গিয়ে যখন যোগ হিসেবে দেখাতে পারবেন, যোগ হিসেবে দেখাতে পারবেন। আর যদি উল্টাটা বলা হতো স্যার, যদি আয়করের টাকা বেশি হতো, আয়কর সঞ্চিতি কম হলে তখন আমরা এটাকে বিয়োগ বা বাদ হিসেবে দেখাতাম। তাহলে আমরা যোগ কখন করব? যখন আয়কর সঞ্চিতির পরিমাণটা কি হবে? বেশি হবে। আয়কর সঞ্চিতি বেশি হলে আয়কর সঞ্চিতি থেকে আয়করের টাকা বাদ এবং এইটা সংরক্ষিত আয় বিবরণীতে হবে যোগ। আশা করি ক্লিয়ার সবার কাছে, আশা করি ক্লিয়ার সবার কাছে, ক্লিয়ার? আচ্ছা, এর সাথে স্যার আর কোনো কিছু আসবে কি না? এখানে আরও একটা সমন্বয় আসবে, সেটা হচ্ছে এই দাবিহীন লভ্যাংশ, তার অর্ধেক কি করতে বলছে? অবলোপন করতে বলছে। দাবিহীন লভ্যাংশ মানে কি? আপনি শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিছেন, শেয়ার হোল্ডার আপনার কাছে আসবে, এসে আপনাকে বলবে যে ভাই এই আমার লভ্যাংশ, এই আমার শেয়ার, আমার টাকা আমাকে দেন। সে দাবি করবে, আপনি তাকে দিয়ে দিবেন। কিন্তু এখানে বলছে দাবিহীন বা দায়হীন লভ্যাংশ বা নির্দাবী লভ্যাংশ, যে কোনো নাম দেওয়া থাকতে পারে প্রশ্নে। নির্দাবী লভ্যাংশ, দাবিহীন লভ্যাংশ, অদাবিকৃত লভ্যাংশ। সে এখনও দাবি করে নাই, সে যদি দাবি না করে তার মানে কি? লভ্যাংশের টাকা তাকে দেওয়া লাগতেছে না। অর্থাৎ লভ্যাংশের টাকা যেটা আপনি সংরক্ষিত আয় বিবরণীতে বিয়োগ করেন, সেই টাকাটা আপনাকে প্রদান করা লাগতেছে না, সেই টাকাটা আবার আপনার কাছে কি? ফেরত চলে আসতেছে। তাহলে দাবিহীন লভ্যাংশ যার অর্ধেক অবলোপন করতে হবে। অবলোপন করা মানে কি? আর আপনার দাবি থাকবে না। তার মানে কি? লভ্যাংশের টাকা আবার আপনার কাছে ফেরত চলে আসতেছে। লভ্যাংশ যখন প্রদান করেন সেটা আপনি বিয়োগ করেন, বাট যখন দাবিহীন লভ্যাংশের অবলোপন তখন সেটাকে আপনি যোগ করে দেখাবেন। দাবিহীন লভ্যাংশের অবলোপন যেটা যোগ হবে, দাবিহীন লভ্যাংশের অবলোপন, দাবিহীন লভ্যাংশের অবলোপন, এইটা হবে হচ্ছে স্যার যোগ। তাহলে দাবিহীন লভ্যাংশের অবলোপন এটা কি হবে? যোগ। দাবিহীন লভ্যাংশ কত টাকা? দাবিহীন লভ্যাংশ এই যে টাকার পরিমাণ কত? 10,000 টাকা। অবলোপন করতে বলছে কতটুকু? অর্ধেক। 10,000 টাকার অর্ধেক করলে কত? 5,000 টাকা। 5,000 টাকা হবে হচ্ছে দাবিহীন লভ্যাংশের অবলোপন। বলেন যে বুঝি নাই, বলেন বুঝি নাই। আর যদি বুঝে থাকেন ভালো মতো খেয়াল করে দেখেন। আরেকবার বলছি, দাবিহীন লভ্যাংশ শুধু রেওয়া মিলে যেটা দাবিহীন লভ্যাংশ, এটাকে আপনি কোথায় দেখাবেন? চলতি দায়ের মধ্যে। দাবিহীন লভ্যাংশ যাবে কোথায়? চলতি দায়, যেটা রেওয়া মিলে দেওয়া থাকে। বাট যদি এর কোনো অংশ অবলোপন করতে বলা হয়, দাবিহীন লভ্যাংশের অবলোপন এইটা সংরক্ষিত আয় বিবরণীতে যোগ করে দেখাতে হবে। যতটুকু অংশ অবলোপন সেটা হচ্ছে যোগ করে দেখাতে হবে। তাইলে আমরা সবগুলো মিলে একদম যোগফলটা বের করি। আর কোনো কিছু আছে? আপাতত এখানে আর কোনো কিছু যোগ হওয়ার মতো নাই, বিয়োগ হওয়ার মতো অনেক কিছু আছে। এটা আমাকে দেখেন তো রেজাল্টটা কত হয় বলেন? 95 আর 1 লক্ষ মিলে 1,95,000। 1,95,000 পাঁচে 2 লক্ষ, 2 লক্ষ আর হচ্ছে কত? 5। তাহলে টাকার পরিমাণ হবে 2,05,000 টাকা। 2,05,000। তাহলে সংরক্ষিত আয় বিবরণীতে সবগুলা যোগ করে আপনি পাইছেন কত? 2,05,000। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এর নিচে আবার অনেকগুলো বিয়োগ আছে, বিয়োগটা আমি পরবর্তী পৃষ্ঠায় লিখব। সবাই এই পর্যন্ত তুলতে পারছি? তোলা শেষ? ওকে জি। তাহলে 2,05,000 টাকা, সেটা একটু আগে লিখে নেই, তারপরে যেগুলো বিয়োগ হবে সেই বিয়োগের পরিমাণগুলো লিখব। 2,05,000 যেটা আমাদের আসছে যোগ করার পরে। এবার এখান থেকে বাদ যাবে, কি কি বাদ যাবে? বাদের ক্ষেত্রে হেডলাইন হবে বাদ মুনাফার বন্টন, মুনাফার বন্টন ও স্থানান্তর।
মুনাফার বন্টন ও স্থানান্তর, এটা হবে হচ্ছে হেডলাইন। মুনাফার বন্টন অর্থাৎ লভ্যাংশ হিসেবে কত টাকা দেওয়া হবে, লভ্যাংশের বিষয়গুলো, ও স্থানান্তর যত যত তহবিলে আপনি স্থানান্তর করেন, সাধারণ সঞ্চয়ী তহবিলে স্থানান্তর, কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর, পেনশন তহবিলে স্থানান্তর, এই প্রশ্নে দেওয়া আছে প্রতিপূরক তহবিলে স্থানান্তর, এই যে এখানে সঞ্চিত তহবিলে স্থানান্তর, যত রকমের স্থানান্তর আছে সকল রকমের স্থানান্তর কোথায় আসবে, এই সংরক্ষিত আয় বিবরণীতে। তবে এখানে ঝামেলা আছে। 2 নাম্বার, শেয়ার অধিহারের অর্ধেক সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। তো শেয়ার অধিহারের থেকে সঞ্চিতি তহবিলে স্থানান্তর, এইটা কিন্তু আবার সংরক্ষিত আয় বিবরণীতে আসবে না, কারণ শেয়ার অধিহার এবং সঞ্চিত তহবিল এই দুটাই হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। তাহলে মালিকানা সত্ত্ব অংশ যেটা, সেখানে শেয়ার অধিহার থেকে অর্ধেক বাদ যাবে, সেটা আবার সাধারণ সঞ্চিতির সাথে যোগ হবে। এইটা আমাদের এই সমন্বয়ের মধ্যে, সংরক্ষিত আয় বিবরণী সমন্বয়, এইটা আসবে না। বাট যদি শুধু এইটা বলা হতো যে নিট লাভের 20,000 টাকা সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করো, অথবা শুধু এটা বলে দেওয়া থাকতো যে সাধারণ সঞ্চিত তহবিলে 50,000 টাকা স্থানান্তর করো, সেই রকমের স্থানান্তরগুলোকে আমরা বিয়োগ বা বাদ দিয়ে দেখাতাম। এবং যত টাকার লভ্যাংশ ঘোষণা করা হবে, ঘোষিত লভ্যাংশ, সেগুলো এই জায়গাতে লিখতে হবে। এবং যদি আপনার প্রশ্নে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা প্রদত্ত লভ্যাংশ এগুলো দেওয়া থাকে রেওয়া মিলে, সেগুলো এখানে এসে আপনাকে লিখতে হবে। আসেন শুরু করি, এখান থেকে কোনটা কোনটা বাদ যাবে, কোনটা কোনটা বাদ যাবে খেয়াল করেন। যেটা যেটা বাদ যাবে, একটা নাম এখানে পাবেন অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এইটা এখান থেকে বাদ যাবে। মুনাফার বন্টন থেকে শুরুতেই লিখব অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কোথায় পাইছি, এটা রেওয়া মিলে দেওয়া ছিল, রেওয়া মিলে ছিল অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, টাকার পরিমাণ হচ্ছে 20,000 টাকা। রেওয়া মিল থেকে আর কোনো কিছু এখানে আসবে না। এবার সমন্বয়ের মধ্যে যাই। 1 নাম্বার সমন্বয় সমাপনী মজুদ, 2 নাম্বার সমন্বয় শেয়ার অধিহার সঞ্চিতি, এটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে যাবে। 3 নাম্বার যে সমন্বয়, এটা দেখেন শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার মূলধনের উপর 10%। শেয়ার মূলধন কোথায়, এই যে শেয়ার মূলধন 4,000 শেয়ারের মূলধন কত, 4 লক্ষ, এর উপর কত, 10%। তাহলে 4 লক্ষ টাকার উপর কত হবে, 10%। 4 লক্ষ টাকার 10%-এ কত হয় স্যার, 40,000 টাকা। এই 40,000 টাকা লভ্যাংশ আপনি ঘোষণা করছেন, তাহলে এখানে আপনি লিখবেন হচ্ছে ঘোষিত লভ্যাংশ, ঘোষিত অথবা প্রস্তাবিত, যেইটা আপনার মনে চায় সেই নামটাই লেখেন। ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ, টাকার পরিমাণ কত, 4 লক্ষ টাকার 10% করে কত, 40,000 টাকা। ঘোষিত লভ্যাংশ বুঝছি, বা প্রস্তাবিত লভ্যাংশ, বুঝতে পারছি কিনা হলো। তারপর আয়করের টাকা তো আমরা আগেই লিখছি আয় বিবরণীর মধ্যে। অনাদায়ী পাওনা, এখানে কোনো কাজ নাই। দাবিহীন লভ্যাংশের অবলোপন, এটাকে আমরা যোগ করে দেখাইছি। আর এই 7 নাম্বার সমন্বয়টা, নিট লাভের 25,000 টাকা প্রতিপূরক তহবিলে স্থানান্তর করতে হবে। তাহলে আমরা লিখব হচ্ছে প্রতিপূরক তহবিলে স্থানান্তর, প্রতিপূরক তহবিলে স্থানান্তর। প্রতিপূরক তহবিল ছাড়াও আপনার প্রশ্নে পেনশন তহবিল, কর্মচারী কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি যে কোনো তহবিলে স্থানান্তর থাকতে পারে, সেটা এখানে আপনাকে লিখতে হবে। প্রতিপূরক তহবিলের স্থানান্তর কত, 25,000 টাকা। এই হলো মোটামুটি আমাদের সমন্বয়ের আইটেম। এগুলো সব যোগ করে আপনি বিয়োগ টোটালটা বাদ দিয়ে দিবেন। 20 আর 40 কত হইল, 60। 60 আর 20-এ কত হয়, সরি 25, 60 আর 25-এ হচ্ছে 85,000 টাকা। তাহলে এই 85,000 টাকা আপনার টোটাল বাদ যাবে। 2,05,000 থেকে 85,000 টাকা বিয়োগ করব। 2,05,000 থেকে 85,000 টাকা বিয়োগ করব। রেজাল্ট হয় কত, রেজাল্ট হবে হচ্ছে 1,20,000। এবং এই টাকাটার নাম লিখব আমরা এই রকমভাবে, সংরক্ষিত আয়। তবে যেহেতু এটা সর্বশেষ রেজাল্ট, সমাপনী আপনি তারিখ দিবেন 31/12/2024, 31/12/24, তার মানে সমাপনী হয়ে গেল। তাহলে প্রারম্ভিকটা আমরা যেমন তারিখ দিয়ে লিখছিলাম 1/1/1/24, এটা প্রারম্ভিক, আর 31/12/24 মানে সমাপনী। তাহলে সংরক্ষিত আয় বিবরণীর
সর্বশেষ রেজাল্ট, সমাপনী রেজাল্ট হচ্ছে 1,20,000 টাকা। যাদের খাতার মধ্যে এই পর্যন্ত লেখা হয়েছে তারা সবাই জোরে একটা নিঃশ্বাস ছাড়তে পারেন আমার মতো। শেষ। আমরা নটরডেম কলেজের গত বছরের টেস্ট পরীক্ষার আসা কোশ্চেনটা ক, খ এবং গ আমরা সমাধান করতে পারছি। এবং এখান থেকে যদি আপনি নতুন কিছু একটা বিষয় শিখে থাকেন, কিছু বিষয় যদি আপনি বুঝে থাকেন, তাহলে এই কষ্টটা বা এই পরিশ্রমটা সফল হবে। বিগত প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাবৎ যে পরিশ্রমটা আমরা করছি, সেই পরিশ্রমটা সফল তখনই হবে যদি আপনার এই সবগুলো লেখা নিজের হাতে আপনি একবার করে লিখে থাকেন এবং মোটামুটি বুঝে থাকেন। তবে এই কোশ্চেন পুরাটাই আপনি ভালো মতো বুঝছেন এটা বলবেন না, এটা বললে মিথ্যা বলা হবে। এই অঙ্কটা ডেফিনেটলি আপনার খাতার মধ্যে আরও একবার অথবা পারলে 2 বার করা উচিত। এবং প্রত্যেকটা সমন্বয় কোনটা কোথায় যাবে এই বিষয়টা আপনার একটু যদি ভালো মতো বুঝে নেন, তাইলে এই টাইপের সমন্বয় পরীক্ষায় আসলে পরীক্ষার হলে বৈশা চুল ছিঁড়তে হবে না, কলম চাবাইতে হবে না, গটগট গটগট লিখে ফেলতে পারবেন, তাড়াতাড়ি করে লিখতে পারবেন। আশা করি ক্লিয়ার সবার কাছে। এই কোশ্চেনে শুধু একটা জায়গাতেই ঝামেলা, যেটা আমরা সমাধান করি নাই, যেটা আমাদের কাজে লাগে নাই, সমন্বয়ের মধ্যে এই যে 2 নাম্বার যে সমন্বয়টা স্যার, 2 নাম্বার সমন্বয়ের কোনো কাজ আমাদের ক, খ, গ এর মধ্যে নাই। স্যার যদি 2 নাম্বার সমন্বয়টা কিভাবে করব? 2 নাম্বার সমন্বয়টা যদি আপনাকে প্রশ্নে শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশ করতে বলা হতো, যে দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশ করো, বা যদি আপনাকে আর্থিক বিবরণী করতে বলে, আর্থিক বিবরণী করতে বললে তো আপনি সম্পত্তি লেখেন, তারপর হচ্ছে দায় লেখেন, তারপরে কি শেয়ার হোল্ডারদের সত্ত্ব। শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশের মধ্যে আপনি প্রথমে কি লিখবেন? শেয়ার মূলধন। শেয়ার মূলধন এটা হেডলাইন। এখানে আপনি প্রথমে লিখবেন হচ্ছে অনুমোদিত মূলধন, যেটা আমাদের একদম অঙ্কের শুরুতেই দেওয়া আছে। অনুমোদিত মূলধন কত? অনুমোদিত মূলধন হচ্ছে 7 লক্ষ টাকা। এটা লিখে জাস্ট টান দিয়ে আলাদা, কারণ এটা যোগ বিয়োগে আসবে না। যোগ বিয়োগে আসবে কোনটা? অনুমোদিত মূলধন, যে প্রতিটি কত টাকা? 10 টাকা মূল্যের, প্রতিটি 10 টাকা মূল্যের কতগুলো শেয়ার? 7,000 শেয়ার। এই লিখে হলো 7 লক্ষ টাকা। তারপরে আপনি লিখবেন হচ্ছে ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। ইস্যু, বিলি, আদায়, যেটা রেওয়া মিলের মধ্যে দেওয়া, এই যে শেয়ার মূলধন 4,000 শেয়ার। তাহলে এইভাবে লিখতে পারেন আপনি যে প্রতিটি 10 টাকা করে কতগুলো? 4,000 শেয়ার, মূল্য কত হইল? 4 লক্ষ টাকা। এটা যোগ বিয়োগে আসবে। অনুমোদিত মূলধনটা শুধু লিখতে হয়, যোগ বিয়োগে আসে না। ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত বা পরিশোধিত মূলধন এটা যোগ বিয়োগে আসে। তার পরবর্তী যে হেডলাইন, তাহলে অনুমোদিত মূলধন একটা হেডলাইন, ইস্যুকৃত মূলধন একটা হেডলাইন, শেয়ার মূলধনের কাজ শেষ। তারপরে যেটা লিখতে হয় সেটা হচ্ছে স্যার সঞ্চিতি ও উদ্বৃত্ত। মুছে দিয়ে এটা মুছে তারপরে লিখে দিচ্ছি, খেয়াল করেন। সঞ্চিতি ও উদ্বৃত্ত যে অংশটা, সঞ্চিতি ও উদ্বৃত্ত, এই সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশের মধ্যে আপনাকে লিখতে হবে হচ্ছে শেয়ার অধিহার। শেয়ার অধিহার যার পরিমাণ রেওয়া মিলে দেওয়া ছিল কত? শেয়ার অধিহার রেওয়া মিলে দেওয়া আছে 20,000 টাকা। তাহলে শেয়ার অধিহারের পরিমাণ 20,000। এখান থেকে অর্ধেক, শেয়ার অধিহারের অর্ধেক কোথায়? সঞ্চিত তহবিল, মানে সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করতে হবে। তাহলে এখান থেকে মাইনাস করবেন সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর। সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর অর্ধেক টাকা, 20 থেকে 10 বাদ দিলে স্থানান্তর করলে শেয়ার অধিহারের ব্যালেন্স থাকবে কত? 10,000 টাকা। আর আমাদের প্রশ্নে খেয়াল করে দেখেন তো সাধারণ সঞ্চিতি দেওয়া ছিল কি না? ছিল না। যদি দেওয়া থাকতো, মনে করেন যে আমাদের রেওয়া মিলের মধ্যে সাধারণ সঞ্চিতির পরিমাণ ধরে নিলাম যে 50,000 টাকা দেওয়া আছে, স্টার চিহ্ন দিয়ে রাখলাম, এটা আমরা মনে করলাম যে সাধারণ সঞ্চিতি 50,000 দেওয়া আছে। তখন এই সাধারণ সঞ্চিতির সাথে আমরা কি করব? যোগ শেয়ার অধিহার হতে স্থানান্তর। শেয়ার অধিহার হতে স্থানান্তর করছি কত টাকা? 10,000 টাকা। শেয়ার অধিহার থেকে স্থানান্তর করা হয়েছে 10,000,
তখন সাধারণ সঞ্চিতির ব্যালেন্সটা হচ্ছে 60,000 টাকা। তাহলে শেয়ার অধিহার থেকে যে অর্থ স্থানান্তর, এই অংশটা আপনি কোথায় লিখবেন? সঞ্চিতি ও উদ্বৃত্ত, অর্থাৎ ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশের মধ্যে। আশা করি ক্লিয়ার। আরেকটা বিষয় জাস্ট দেখে রাখেন, যেহেতু বললাম শেষ কথা বলে দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি আপনাকে দায়গুলো বের করতে বলতো, চলতি দায় যদি বের করতে বলতো, তখন খেয়াল করে দেখেন এই চলতি দায়ের মধ্যে এই যে আপনি স্থানান্তর শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা করছেন 10%, এই যে ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ এটা চলতি দায়ের মধ্যে যাবে। ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ কত? 10%, 40,000 টাকা। 40,000 টাকা এই টাকাটা যেত এখানে। আর খেয়াল করে দেখেন এই যে নিট লাভের 25,000 টাকা প্রতিপূরক তহবিলে স্থানান্তর করতে হবে। স্যার, রেওয়া মিলে কোনো প্রতিপূরক তহবিল আছে? নাই তো। তাহলে প্রতিপূরক তহবিলের ব্যালেন্স ওই সাধারণ সঞ্চিতির মতোই যদি দেওয়া থাকতো, সাধারণ সঞ্চিতি যেখানে লিখছেন, সাধারণ সঞ্চিতির নিচে প্রতিপূরক তহবিল যোগ নিট লাভ থেকে স্থানান্তর কত? 25,000 টাকা। ওকে। আর চলতি দায় অংশে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, এই যে দাবিহীন লভ্যাংশ চলতি দায়ের মধ্যে উদ্বৃত্তপত্র আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে দাবিহীন লভ্যাংশ ছিল আপনার 10,000, যার অর্ধেক আপনি কি করছেন? অবলোপন। তাহলে এই অবলোপন 5,000 টাকা আমরা বাদ দিয়ে দাবিহীন লভ্যাংশ চলতি দায়ের মধ্যে দেখাবো কত টাকা? 5,000 টাকা। আর এই যে অবলোপন 5,000 টাকা, সেই টাকাটা আমরা কি করছি? ওই যে নিট লাভের সাথে যোগ করে আসলাম সংরক্ষিত আয় বিবরণীতে। এই হলো মোটামুটি আমাদের সেই সংরক্ষিত আয় বিবরণী বা চলতি দায় অংশ বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশ। আরও কথা আছে মনে রাখার জন্য খেয়াল করেন, একবারে ঝামেলা সব মিটাই দেই। এই যে আপনার প্রাপ্য হিসাবটা দেওয়া আছে, আর্থিক অবস্থা বিবরণী, যেটা আর্থিক অবস্থার বিবরণী, এই আর্থিক অবস্থার বিবরণীতে আপনি যখন চলতি সম্পত্তিগুলো দেখাবেন, চলতি সম্পত্তি শুরু হবে কোনটা? এই নগদ তহবিল দিয়ে, তারপরে ব্যাংকে জমা, তারপরে কোনটা? প্রাপ্য হিসাবের পরিমাণ আমাদের রেওয়া মিলে আছে কত? প্রাপ্য হিসাবের পরিমাণ 35,000, প্রাপ্য হিসাব হচ্ছে 5,000। এখান থেকে আমরা কি বাদ দেই? আমরা কি এই অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওয়া মিলের যেই এই দুইটা হচ্ছে স্যার কি? পুরাতন। এই পুরাতনটা কিন্তু আর্থিক অবস্থা বিবরণীতে আসে না। আর্থিক অবস্থার বিবরণীতে আসে হচ্ছে সমন্বয়ের আইটেমটা। তাহলে এই 5 নাম্বার যে সমন্বয়টা, এখানে মোট অনাদায়ী পাওনা 5,000, আমরা প্রাপ্য হিসাব থেকে কি করি? নতুন অনাদায়ী পাওনা এটাকে বাদ দেই, নতুন অনাদায়ী পাওনা বাদ যাবে। নতুন অনাদায়ী পাওনা কত টাকা? নতুন অনাদায়ী পাওনা কত টাকা মনে আছে? নতুন অনাদায়ী পাওনা 5,000 টাকা না স্যার, মোট 5,000 টাকা। তাহলে মোট যদি 5,000 হয়, আমাদের রেওয়া মিলে আছে কত? 3500। তাহলে নতুন হবে কত? আর 1,500। তাহলে নতুন অনাদায়ী পাওনা 1,500 বাদ দিবেন। 35 থেকে 1,500 বাদ দিলে হবে 33,500। এখান থেকে আরও বাদ দিবেন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কি যেন বলছিল? হ্রাস করে 6,000 টাকায় রাখতে হবে, 6,000 টাকাই হবে। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে 6,000। এটা যদি বাদ দেই তাহলে আমাদের ব্যালেন্স কত হবে? 26,500। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবের পরিমাণ হবে 26,500। নতুন অনাদায়ী পাওনা 1,500 আর নতুন সঞ্চিতি 6,000, এই দুইটা বাদ দিয়ে প্রাপ্য হিসাব থেকে আর ঝামেলা নাই। যত রকম ঝামেলা হতে পারত সবগুলো আমি ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। আশা করি ক্লিয়ার সবার কাছে। ছুটি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষ। আপনাদেরকে একটু হোমওয়ার্ক দিয়ে দেই। এরকমের আরও একটা অঙ্ক যদি নিজেরা একটু প্র্যাকটিস করেন, এটা তো করানো হয়েছে ক্লাসে, মোটামুটি বুঝতেও পারছি আমরা। আরও একবার দুইবার খাতার মধ্যে করলে আশা করি ক্লিয়ার হব। এই অঙ্কটা শেষ করার পর আপনাদেরকে পিডিএফ অলরেডি আপনাদের গুগল ড্রাইভে দেওয়া আছে। গুগল ড্রাইভে আমি 2 দিন আগেই এটা আপলোড করে দিয়ে রাখছি। আজকের এই ক্লাসটা আমার
গতকালকের আগের দিন নেওয়ার কথা ছিল, বাট আমি একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে শেষ মুহূর্তে ক্লাসটা ক্যান্সেল করতে হয়েছিল গত পরশু দিন। আজকে কী বার? বুধবার। সোমবার দিন 7:30টার সময় নেওয়ার কথা ছিল, বাট সোমবার দিন 7:30টার সময় আমি নিতে পারি নাই। সোমবার দিন 7:30টায় এই জিনিসটা আমি পড়াতাম, সব রেডি করে আপনাদের গুগল ড্রাইভে অলরেডি 2 দিন আগেই দেওয়া ছিল। যদি কেউ চালাক হয়ে থাকেন সে আগে হয়তোবা পেয়ে গেছিলেন, আর যদি চালাক না হন সমস্যা নাই, চালাক না হওয়াই ভালো, বোকা থাকাই ভালো। বোকা থাকেন ভালো থাকবেন, বোকা থাকেন এবং বোবা থাকেন। বোকা হন মানুষ আপনাকে নিয়ে খুব বেশি ঘাটাবে না, তো বোকা। বোবা থাকেন যত পারবেন চুপ থাকবেন, শুনবেন বেশি, কথা বলবেন কম। যত চুপ থাকবেন বোবা হবেন, যত বোকা হবেন দুনিয়াতে তত বেশি গেইনার হবেন। আর দেখবেন যেটা বেশি চালাক, বেশি কথা বলে, বেশি চালাক এবং বেশি কথা বলে এই লোকেরা ধরা খায় বেশি। স্যার জীবনে ধরা খাওয়া যাবে না, উন্নতি করা লাগবে। কোয়েশ্চেন নাম্বার 2 নাম্বার প্রশ্ন, এইটা আপনাদের HW, এইটা আপনাদের হোমওয়ার্ক। এই কোয়েশ্চেনটা স্ক্রিনশট লাগবে না, পিডিএফে দেওয়া আছে। ক্লাস শেষ হওয়ার পরে সুন্দর মতো পিডিএফ দেখে এই কোয়েশ্চেনটা সবাই একটু সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি করতে না পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক করেন, আমি ইনশাল্লাহ এটার সমাধান আমার কাছে আছে, করা আছে, আমি আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করতে পারবো। তবে তার আগে আপনারা একবার একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন এই আশা করছি। সবাই করবেন কি না প্র্যাকটিস জানাবেন আমাকে। ক্লাস শেষ, কারো কোনো কথাবার্তা থাকলে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আমি সর্বোচ্চ আর 1 থেকে 1.5 মিনিট ওয়েট করতে চাই। যারা যারা শেষ পর্যন্ত আসেন ক্লাসে, শুরু সবাই করে, শুরুতে মোটামুটি কিছু লোকজন থাকে, শেষ পর্যন্ত খুব কম লোকজনই থাকে। আপনি যখন বুড়া হয়ে যাবেন দেখবেন শেষ বয়সে আপনার বউ আপনার পাশে থাকবে, আর দুনিয়ার কেউ থাকবে না। বিয়ে করা বউ, অন্যের বউ না, সে শেষ সময় পর্যন্ত পাশে থাকবে। এবং বুড়া বয়সে যখন আপনার যত্ন আত্মীর দরকার বেশি, এই যে ছেলে মেয়ে লালন পালন করেন, মানুষজন বানান, যখন আপনি বুড়া হয়ে যাবেন তার বউ ছাড়া আর কেউ থাকবে না, কেউ আপন হবে না, ছেলে মেয়ে আপন হয় না, ছেলে মেয়ে তখন নিজের লাইফ নিয়ে থাকে ব্যস্ত। স্যার এই কোয়েশ্চেনটা সবাই আশা করি করতে পারবো। যারা শেষ পর্যন্ত আছেন তাদের জন্য এই দোয়াটা থাকলো যে শেষ সময় পর্যন্ত আপনারা আমার ক্লাসে আসেন উপস্থিত। এই প্রশ্নটা সবাই একটু চেষ্টা করবো সমাধান করতে, পারবো কিনা বলেন, সবাই করবো কিনা? আর যদি করাতে পারেন অথবা চেষ্টা করেন যতটুকু পারেন, সেটা নোট শেয়ার গ্রুপে অবশ্যই পোস্ট করে জানাবেন। এবং আজকের ক্লাসে নতুন যা যা শিখছেন সেটাও সম্ভব হলে একটু নোট করে সবাই গ্রুপে একটু পোস্ট দিয়ে জানাবেন। এই যে আপনাদেরকে 10 মিনিট বেশি লেখাপড়া করতে বলছি, আজকে না হয় স্যারের জন্য 10টা মিনিট বেশি পড়েন, অঙ্কটা আরেকবার খাতার মধ্যে করেন, ছবি তুলে গ্রুপে একটু স্যারকে ট্যাগ করে একটা পোস্ট দিলেন। আর যদি আপনার কোনো মনের কথাবার্তা থাকে, যদি কিছু শিখে থাকেন সেটাও লিখে জানাবেন। তাহলে ক্লাস আমরা শেষ করতেছি। যেটা করানো হলো সেটাও খাতার মধ্যে করবেন, যেটা HW দেওয়া হলো কোয়েশ্চেন নাম্বার 2 এটাও নিজেরা চেষ্টা করবেন। আশা করি এই 2টা কোয়েশ্চেন যদি আপনি বুঝে সমাধান করতে পারেন, ইনশাল্লাহ আপনার টেস্ট পরীক্ষাতে আটকাবেন না, ইনশাল্লাহ আটকাবেন না। এখানে যা দেওয়া আছে সৃজনশীলে, এখানে যে কটা সমন্বয় দেওয়া আছে, আশা করা যায় আপনার পরীক্ষার জন্য এনাফ, এর চেয়ে বেশি আর লাগবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা নতুন অ্যাকাউন্টিংয়ের একটা টপিক নিয়ে হাজির হব। আজকে আমাদের আর্থিক বিবরণী কুল্লে খালাস খতম হয়ে গেল। সবাই আগের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো ভালো মতো দেখে শুনে আর্থিক বিবরণী টপিকটা বারবার করে প্র্যাকটিস করবেন। এবং শেষ মুহূর্তে আপনারা যেই বোর্ড কোশ্চেনগুলো ভালো মতো ট্রাই করতে পারেন সেটা আমি একটু সাজেশন আকারে পিডিএফের মধ্যে লিখে দিয়েছি। যারা টেস্ট পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় ভালো করতে চান, যারা যারা কলেজের নাম লিখছিলেন, জিপিএ লিখছিলেন, সেই ভাইয়ারা, সেই আপুরা 2025 সালের বোর্ডের সবগুলা প্রশ্ন, 2024 এবং 2022 এই 3টা বোর্ডের প্রশ্ন, 3 নং 27, 9টা বোর্ড, 3 বছর, 3 নং 27, 27 দুগুণে 54টা সৃজনশীল। কঠিন হয়ে যাবে স্যার, বেশি হয়ে যাবে, দরকার নাই, শুধু এইটা ভালো মতো করেন, যেটা দাগাই দিলাম এইটা ভালো মতো করেন, এইটা ভালো মতো করেন, A+ নিশ্চিত। শুধু এইটা, আপনি যেই বোর্ডের স্টুডেন্ট
সেই বোর্ডেরটা করেন। চট্টগ্রাম বোর্ড হয়ে থাকলে ঢাকার বোর্ড দরকার নাই, সিলেট বোর্ড দরকার নাই। যেই বোর্ডের স্টুডেন্ট সে এই সালের, বলা যাবে না, বোর্ডের লোক সব শুনে ফেলবে, এই সালের কোশ্চেনটা সবার আগে সমাধান করেন, 2টা প্রশ্ন সমাধান করেন। করার পরে যদি মনে হয় যে না আরেকটু শিখি, তখন 22-এর কোশ্চেনটা সমাধান করেন। 24 এবং 22 শেষ হওয়ার পরে যদি আপনার মনে হয় যে না আরেকটু শেখার দরকার আছে, 2025 সাল ট্রাই করে দেখতে পারেন। বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ।